19শে ডিসেম্বর 1985, গুপ্তার ঘাট। একটা চিতা দাউ দাউ করে জ্বলছে। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন 13 জন লোক, প্রত্যেকের মুখই বিষণ্ণ। হঠাৎই একজন ডুকরে কেঁদে উঠল। যে মানুষটাকে শেষ বিদায় জানাতে 13 লক্ষ মানুষের উপস্থিত থাকার কথা, আজ তার পাশে মাত্র 13 জন দাঁড়িয়ে, মাত্র 13 জন। তার দীর্ঘশ্বাস চারপাশের পরিবেশ আরো ভারী করে তোলে। লেলিহান শিখায় নিভেছে সব অন্ধকার, যার চোখে স্বাধীনতা স্বপ্ন মেঘে একাকার, যার বুকে লেলিহান শিখায় নিভেছে সব অন্ধকার, যার চোখে স্বাধীনতা স্বপ্ন মেঘে একাকার। সে আগুন জলে জং ধরে শিকলে, সে আগুন জলে জং ধরে শিকলে, হাত ছানি দেয় স্বাধীন আকাশ। যিনি দেশের জন্য জীবনের সবটুকু নিঃশেষে দিয়েছেন, যিনি দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচন করার জন্য ছিলেন প্রতি মুহূর্তে বলি প্রদত্ত, আজ এরকমই এক বিপ্লবী বীরের কথা আপনাদের শোনাব। এক ধনী অভিজাত পরিবারের সুযোগ্য আইসিএস অফিসার সন্তান কিভাবে কোটি কোটি ভারতবাসীর কথা ভেবে বেছে নিলেন কণ্টকাস্তীর্ণ পথ, তার গল্প আপনাদের শোনাব। বেঁচে থেকেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লোকচক্ষুর সামনে মৃত হয়ে নিরলস ভারতবাসীর মঙ্গল চিন্তায় বলি প্রদত্ত এক মৃত্যুঞ্জয়ী বীরের কথা আজ আমরা বলতে চলেছি। ভারতবর্ষকে স্বাধীন করার আসল কাণ্ডারি, যাকে প্রতি মুহূর্তে ব্রিটিশদের থেকেও বেশি লড়াই করতে হয়েছে নিজের দেশের মানুষের বিরুদ্ধে, বারংবার অন্তরে বাহিরে রক্তাক্ত হয়ে। হে মহামানব অমৃতস্য পুত্রং, মৃত্যুঞ্জয়ী আপামর ভারতবাসীর চিরকালীন মার্গদর্শক নেতাজি, তুমি দেশবাসীর হৃদয়ে অমর অব্বর অক্ষয়। আজ আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করতে চলেছি। জয় হিন্দ। শুনতে থাকুন। 16 জানুয়ারি 1941, শীতের নিশতিরা। এক মুসলমান ইন্স্যুরেন্স এজেন্টের সাজ পোশাকে এক ব্যক্তি নীল রঙের একটা গাড়িতে খুব সাবধানে উঠে পড়ল। সামনে বসা মেডিকেল কলেজের এক 3য় বর্ষের ছাত্র। গাড়িটা ওরা বিনা স্টার্টে গেটের বাইরে ঠেলে বের করে নিয়ে স্টার্ট দিয়ে তীব্র বেগে এলগিন রোড দিয়ে বেরিয়ে চলে গেল। সেখান থেকে এক টানা গাড়ি চালিয়ে সকালে ধানবাদে একজনের বাড়ির সামনে গাড়িটা এসে থামল। কিন্তু প্রথমে কেউ নামল না। কিছুক্ষণ পরে গাড়ি থেকে বিদেশি পোশাক পরা একজন নাম। সে চারিপাশে তাকিয়ে ইশারা করতেই পেছনের দরজা খুলে সেই মুসলমান ভদ্রলোক নামলেন। ততক্ষণে সেই বাড়ির দরজা খুলে এক অল্প বয়সী ছেলে বাইরে বেরিয়ে এসেছে। সে এসে পিছনের সেই লোকটাকে দেখে অবাক হয়ে তাকাতেই সেই মুসলমান ভদ্রলোক বললেন, আমার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। সামনের সেই ছেলেটার দিকে তাকাতেই সে ইশারায় কিছু বলল। তখন সেই ছেলেটার মুখে হাসি ফুটে উঠল। ছোট ছেলেটা তাদের বলল, ভেতরে আসুন। ওরা দুজনেই চারপাশে আবারও তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। বাড়ির চাকরে সে গাড়ির পেছন থেকে একটা ব্যাগ বের করে ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই
মুসলমান ভদ্রলোক সেই ছেলেটাকে বলল, অশোক, কালকের কালকামিলের টিকিটটা কাটা হয়েছে? স্টেশনটা কতদূর? হ্যাঁ হ্যাঁ রাঙা কাকা, এই অল্প দূরেই স্টেশন। শিশির, বাড়ির সবাইকে বলেছ তো? অন্তত 5 দিন আমার অন্তর্ধান চেপে রাখতে পারলেই আমাকে আর ব্রিটিশ পুলিশ কোনো দিনও ধরতে পারবে না। ওই একটাই দুঃখ রয়ে গেল, মায়ের সঙ্গে আর দেখা হলো না। একজন গৃহবধূ এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন, সুখী হও, বীর গর্ভা হও। শ্রোতা বন্ধুরা, বুঝতে বাকি নেই যে এই জিয়াউদ্দিন রূপধারী মানুষটা আর কেউ নয়, আমাদের প্রিয় নেতাজি। আশির ড্রাইভার হবু ডাক্তারটা হলেন শিশির কুমার বসু এবং সেই অল্প বয়সী ছেলেটা হল অশোক কুমার বসু। গৃহবন্দী নেতাজি ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে তার ভাইপোর গাড়ি চড়ে ধানবাদে বেড়ারি যান। সেখান থেকে কাছের গোমো স্টেশন থেকে কালকা মেলে চড়ে দিল্লি যান। তবে সেখানে যাবার পথে তিনি আম্বালা চলে যান। তার এই যাত্রা অনেকেরই অজানা। সেখান থেকে ফ্রন্টিয়ার মেলে চড়ে সোজা পেশোয়ার চলে যান। সেখানে স্টেশনে তাকে ফরওয়ার্ড ব্লক লিডার মিয়া আকবর শাহ রিসিভ করে। আকবর শাহ এসে বললেন, आइए, पेशवार में आपका स्वागत है। নেতাজি চারপাশে ভালো করে তাকিয়ে বললেন, আমার থাকবার ব্যবস্থা কোথায় করেছেন? आपका बात मफीक शहर के एक साइड में, मेरा आदमी सब वहां पर है, आप चिंता मत कीजिएगा। ওনারা দুইজন টাঙা করে সেই জায়গায় এসে পৌঁছল। তারা টাঙা থেকে নামতেই একজন এসে তাদের সঙ্গের জিনিসপত্র নিয়ে নিল। নেতাজি আকবর শাহের দিকে তাকাতেই তিনি তাকে ইশারায় আশ্বস্ত করলেন। নেতাজি ঘরে ঢুকে বসে তাকে জিজ্ঞাসা করলেন, দেখুন, আমার হাতে সময় একদম নেই। আমি বর্ডার পেরোনোর বন্দোবস্ত করতে বলেছিলাম, সেটা করেছেন? आप बेफिक्र रहिए, बंदोबस्त किया गया है, सब हो जाएगा। मगर एक ही परेशानी की बात है, अब की बातों से उन लोगों का पता चल जाएगा कि अब विदेशी है। पोल खुल ना जाए इसलिए अब गूंगा बहरा होकर रहेगा, तब जाकर सब ठीक रहेगा। বেশ, যেটা আপনি ভালো বোঝেন। আমি কালকেই রওনা হতে চাই। सब हो जाएगा, एक बंदा आएगा, सब इंतजाम मैंने कर दिया है, आप आज खाना खाकर रेस्ट लीजिए। খাবার ওই ছেলেটাই দিয়ে গেল। নেতাজি তাকে ধন্যবাদ জানিয়ে খেতে বসলেন। আরো কিছু গোপন কথা বলে সে চলে গেল। পরের দিন পর্যটক সেজে পেশোয়ারের বর্ডারে পেরোবার সময় এক পুলিশ অফিসার তাকে কি কারণে কাবুল যেতে চান জানতে চাই। তিনি আকবর শাহের কথা মতো মুক ও বধির হওয়ার অভিনয় করেন। পুলিশ অফিসার তার কথা বুঝতে না পারলে তখন তার এক ফরওয়ার্ড ব্লক লিডার ভগত রাম তলওয়ার শাহ সাহেব তার হয়ে বললেন, ইনি আত্মা শরীফে যাচ্ছেন মানত চাইতে, যাতে উনি কথা বলতে ও শুনতে পান। পুলিশ একটু হেসে তাকে ছেড়ে দেয়। নেতাজি ২৬ তারিখ পেশোয়ার পার করে আদ্দা শরীফে ২৯শে জানুয়ারি পৌঁছন। এরপরে ট্রাক ও ট্যাঙ্কারে চড়ে বহু কষ্টে কাবুলে পৌঁছান। এই পুরো জার্নিটাতে তার ১৫ দিন সময় লাগে, কিন্তু ব্রিটিশ সরকার ঘোড়া করেও এর কিচ্ছু টের পায়নি। ২৭শে জানুয়ারি ১৯৪১ সুভাষচন্দ্র বসুর কোর্টে একটা কেসের ব্যাপারে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি যখন সেখানে উপস্থিত হতে পারলেন না তখন সরকার পক্ষ নড়ে চড়ে বসল। পুলিশ এসে তার বাড়ির লোককে জিজ্ঞাসা করল, মিস্টার সুভাষ বোস বাড়ি নেই? ভাইপো ধীরেন্দ্রনাথ বললেন, উনি কয়েকদিন আগেই বাড়ি থেকে চলে গেছেন। সে কি মশাই, আমরা তো পাহাড়ায় ছিলাম, তাহলে উনি গেলেন কিভাবে? সে তো আমি বলতে পারবো না। তার আগেও পুলিশ তাকে গৃহবন্দী থাকাকালীন দেখে যে রোজ তাকে খাবার দেওয়া হচ্ছে, তিনি খেয়ে নিচ্ছেন। তখন আর তার উপর কারোরই সন্দেহ হয়নি। ব্রিটিশ ইন্টেলিজেন্স তাদের ২ জন সিক্রেট এজেন্টকে দায়িত্ব দেন বোসের ব্যাপারে জানার জন্য। তাদের কাছে খবর আসে তিনি জাপান যাবেন। সেই মতো ২টো জাপান যাবার জাহাজে তল্লাশি চালিয়েও তারা কিছুই পাননি। তারপর তারা খবর পান মিস্টার বোস জার্মানি যেতে চান মিডল ইস্টের পথে। তখন তাদের উপর অর্ডার আসে মিস্টার বোসকে আটকানোর জন্য এবং দেখামাত্র যেন গুলি করে হত্যা করা হয়। কিন্তু তারা হন্যে হয়ে খুঁজেও তাকে কোনোভাবে পাননি।
এদিকে নেতাজি রাশিয়ায় যান। সেখানে গিয়ে তিনি সাহায্যের চেষ্টা করেন, কিন্তু কেউ তাকে গুরুত্ব দেয় না। আসলে সবাই ভাবে তিনি ব্রিটিশদের অনুচর। তিনি তখন বাধ্য হয়ে জার্মানি অ্যাম্বাসেডার সঙ্গে যোগাযোগ করেন। জার্মান মিনিস্টার হান্স পিলগার তার সঙ্গে কথা বলে ইমপ্রেসড হন। 5 ফেব্রুয়ারি 1941 সাল তিনি জার্মানির বিদেশ মন্ত্রীকে একটা এই বিষয়ে বড় করে চিঠি লেখেন। After meeting Subhas, I have advised him to keep himself hidden in the market among the Indian friends. I have connected the Russian ambassador on his behalf. তিনি একটা টেলিগ্রামও করেন। 1941 সালের 22 ফেব্রুয়ারি ইটালিয়ান অ্যাম্বাসেডরের সঙ্গে তার মিটিংও হয়। সেখানে অনেকক্ষণ গোপনীয় কথাবার্তা চলে। তিনি সুভাষ বোসের কাছে একটা চিঠি পাঠান। তাতে লেখা ছিল, আমি আপনাকে পাসপোর্টের ব্যবস্থা করে দিচ্ছি। বোস, আপনার নতুন নাম হবে অরল্যান্ডো ম্যাজোর্টা। ব্রিটিশ ইন্টেলিজেন্স তোমার পিছনে পড়ে আছে। 2 জন অফিসারকে নির্দেশ দেওয়া আছে আপনাকে স্যুট অ্যান্ড সাইটে, সো বি কেয়ারফুল। নেতাজি মনে মনে হেসে ফেললেন। সে ছাত্রাবস্থা থেকেই তার পেছনে ব্রিটিশরা পড়ে আছে। মনে পড়ে গেল প্রেসিডেন্সি কলেজের কথা। প্রফেসর ওটেন প্রায়শই ভারতীয়দের কালচার নিয়ে তাদের সামনাসামনি বিভিন্ন ব্যাপারে অপমান করত। যখন একজন ছাত্রকে ঘাড় ধাক্কা দিয়ে ক্লাসে ঢোকায়, কয়েকজন ক্লাসের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের বাজে কথা বলে। তিনি লাইব্রেরিতে ছিলেন। এর প্রতিবাদে তার এক আত্মীয় সহ কয়েকজন ওটেনকে ধাক্কাধাক্কি করে। তিনিও খবর পেয়ে ওখানে যান। তিনিও প্রতিবাদ করেন, কিন্তু পরবর্তীকালে ওটেন রিপোর্ট করলে এনকোয়ারিতে তাকেই এর পান্ডা আখ্যা দিয়ে বার করে দেওয়া হয়। কিন্তু তীব্র ছাত্রবিরোধের ফলে পরবর্তীকালে তাকে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় বসতে দেওয়া হয়। তিনি তাকে চিঠিতে লেখেন, চিন্তা করবেন না, আমার সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক অনেক দিনের, আর আমি সবসময় তাদের থেকে এক ধাপ এগিয়েই থাকি। এরপর সুভাষ সোজা মস্কো চলে গেলেন। ওখান থেকে বার্লিনগামী ট্রেন ধরলেন। 1941 সালের 2 এপ্রিল তিনি বার্লিনে পৌঁছলেন। তিনি এখানে এসে অ্যাডলফ হিটলারের সঙ্গে দেখা করে বললেন, স্যার, আমি এখানে মূলত 3টি উদ্দেশ্য নিয়ে এসেছি। প্রথমত, বর্তমান যে ব্রিটিশ সরকার আছে তাদের সবাইকে নির্বাসনে পাঠানো। দ্বিতীয়ত, ভারত যে অচিরেই স্বাধীন হবে সেই বিশ্বাস সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে ছড়ানো। আর তৃতীয়ত, ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে একটা সুসংগঠিত আর্মি গঠন করা। স্যার, ভারত যে একটা স্বাধীন দেশ সেটা আপনি ঘোষণা করুন। হিটলার বললেন, দেখুন, আপনার আবেগকে আমি সম্মান জানাই, তবে এখনই আমি আপনার প্রস্তাবে রাজি নই। হ্যাঁ, ব্রিটিশরা আমাদের শত্রু দেশ, তবে আপনাদের দেশের ফ্রিডম ফাইটারদের পলিসিটাও আমার খুব একটা ভালো লাগে না। তবে আমি আপনাকে ডাইরেক্টলি সাহায্য না করলেও আপনি এখানে আপনার কাজ চালিয়ে যেতে পারেন। নেতাজি তাকে ধন্যবাদ জানিয়ে চলে আসেন। এই সময় একদিন তিনি একটা চিঠি পেয়ে বার্লিনের বিদেশে অফিসে অ্যাডাম ভন ট্রটের সাথে দেখা করতে গেলেন। গুড মর্নিং মিস্টার বোস। আমি আপনার অনেক কথাই শুনেছি। আমার নাম অ্যাডাম ভন ট্রট। আমি আপনার কাজে খুব ইমপ্রেসড। আমি এখানে আপনাকে একটা পুরো অফিস করার অনুমতি দিলাম, আর ওখানে আরও কিছু ইন্ডিয়ান লোক আছে যাদের সঙ্গে আশা করি আপনার যোগাযোগ করলে ভালোই হবে। থ্যাংক ইউ মিস্টার ট্রট। আমি এখানে ফ্রি ইন্ডিয়া সেন্টার খুলতে চাইছি। 1941 সালের 2 নভেম্বর নেতাজি ওখানে ফ্রি ইন্ডিয়া সেন্টার খোলেন। সেখানে বহু অনাবাসী ভারতীয়দের নিয়ে একটা দল বানান। নেতাজির সামনে সবাই তাকে উদ্দেশ্য করে বললেন, আজ আমরা এখানে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। সেগুলো হলো, এই দলের নাম হবে আজাদ হিন্দ, ইউরোপের সংগঠনের নাম হবে আজাদ হিন্দ সেন্টার, জাতীয় সঙ্গীত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন, জাতীয় পতাকা হবে তিরঙ্গা, এর মধ্যে থাকবে ঝাঁপ দেওয়া বাঘের ছবি। সবাই সবাইকে জয় হিন্দ বলে আলিঙ্গন করব। সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দেওয়া হবে। তারা সবাই মিলে এই সিদ্ধান্তর পক্ষে শপথ নিলেন। We want to expel the British from India. We have to fight the enemy with its own weapon.
We have no spread our messages to the common people of India. We need a media through which we can spread it to them. We have to prepare Azad Hind Radio as quick as possible. Jai Hind! 20 মে নেতাজি জার্মান সরকারকে তার উদ্দেশ্য জানিয়ে একটা চিঠি লিখলেন, কিন্তু মনে মনে প্রবাদ গড়লেন অদৃশ্য ভবিতব্যের জন্য। তারপর তার সহচরদের একদিন বললেন, বহুদিন এই লুকোচুরি চলেছে, আর না। এবার অরল্যান্ডো মাজোট্টা পরিচয় ছেড়ে নিজের আসল পরিচয় বের করে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে। আমি এবার আজাদ হিন্দ রেডিও ও পত্রিকা দুটোর মাধ্যমেই প্রথমে এখানকার ভারতীয়দের এবং পরে ভারতবাসীদের জাগাতে চাই। তোমরা শীঘ্র এর ব্যবস্থা করো। 1942 সালের 19 ফেব্রুয়ারি তিনি আজাদ হিন্দ বাহিনীর রেডিওতে প্রথম ভাষণ দেন। নেতাজি বললেন, আমি সুভাষচন্দ্র বসু বলছি। হে ভারতবাসী, আর বেশি দেরি নেই যেদিন আমরা ব্রিটিশদের এই দেশ থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেব। সেই জন্য আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে। তোমরা সবাই লড়াই চালু রাখো, আর লড়াই করতে করতে যদি দরকার হয় তাহলে মরতেও হবে। আমি তোমাদের আহ্বান জানাচ্ছি এই বলে, যদি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জয় হিন্দ। তার এই বক্তৃতা শুনে সারা ভারতবাসী নিজেদের মনের মধ্যে একটা টগবগে উত্তেজনার অনুভূতি পেল। তাদের শিরায় শিরায় ছড়ালো উষ্ণ শোণিতের নবজাগরণ। একটা বড় ভরসা ও সাহসও পেল তারা। কেউ এই প্রথম এত আত্মবিশ্বাসের সাথে ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে দেবার কথা বলল। 1942 সালের 2রা মার্চ আজাদ হিন্দ বাহিনী তাদের প্রায় 5000 কপি ইস্তিহার ওখানকার জনগণের মধ্যে বিক্রি করে। নেতাজির কণ্ঠস্বরের সিংহনাদ শুনে ব্রিটিশ সরকারের ঘুম উড়ে গেল। ওদিকে তিনি আর্মি বানানোর যে চেষ্টা শুরু করেছিলেন সেটিও ফলপ্রসূ হয়। তার বক্তব্য শুনে হিন্দু মুসলমান নির্বিশেষে 10,000 সেনার মধ্যে 5,000 সেনা ইন্ডিয়ান লিজিয়ান নামক আর্মিতে যোগদান করে। ওখানকার এক জেনারেল এই পুরো ব্যাপারটা হিটলারকে সব জানান। সব শুনে হিটলার খুশি হলেন। সেই জেনারেল নেতাজিকে বললেন, You did a splendid job, Mr. Bose. আপনি আপনাদের দেশের শতাব্দী প্রাচীন হিন্দু মুসলমানের এই বিভেদ মুছে দিয়েছেন। হিটলার আপনাকে কংগ্রাচুলেট করেছে। You really a brave man indeed. থ্যাংক ইউ স্যার। কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে কোনো কালেই কোনো লড়াই ছিল না। তারা তো একসাথে ভাই ভাইয়ের মতো থাকে। কিছু পলিটিশিয়ান এবং ব্রিটিশরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই বিভেদটাকে সৃষ্টি করে। আমি সেটা মুছে দিয়েছি মাত্র। তাদের বুঝিয়েছি এটা তাদের দেশের লড়াই, সবার লড়াই। আমাদের এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হবে। ইটস এ ডু অর ডাই কন্ডিশন। দ্যাটস ইট। Well, আমি খুবই দুঃখিত যে হিটলার আপনাদের আইএনএকে রিকগনিশন দেন। যাই হোক, আপনাদের ইন্ডিয়ান লিজিয়নের জন্য শুভকামনা রইল। আমি আপনাদের সব রকম সাহায্য করতে রাজি আছি। নেতাজি সাগরেদ এসে বলল, হিডেকি তোজো বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন ভারতবর্ষকে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসেছে। আপনি কি ভাবছেন নেতাজি? দেখো, হিটলার ডাইরেক্টলি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনাগ্রহী। তাই আমাদের এবার জাপানের দিকে হাত বাড়ানোই ভালো। তুমি জেনারেল তোজোকে জানাও উনি আমাকে জাপানের সুরক্ষিত অবস্থায় পাঠাতে পারবেন কিনা। আমি একটা চিঠি লিখে দিচ্ছি। সেই চিঠিটা নিয়ে চলে গেল। কিছুদিন বাদে জাপান থেকে তার কাছে একটা চিঠি এলো। তাতে লেখা ছিল, আপনার ওপর ব্রিটিশদের চড় নজর রাখছে, তাই আপনাকে আমরা সাবমেরিনে করে জাপান পৌঁছে দেব। কোনো অসুবিধা হবে না, তবে কোনো ছদ্মবেশ ধরলে ভালো হয়, আমাদের জানালে ভালো হয়। নেতাজি সুভাষচন্দ্র মাতসুদা নাম নিয়ে যাবেন ভাবলেন। সেরকম তিনি ওদের চিঠি দিয়ে জানিয়ে দিলেন। সেই মতো সব ব্যবস্থাও হয়ে গেল। মাতসুদা নামে পাসপোর্ট তৈরি হয়ে গেল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো দমে চলছে। সালের 9 ফেব্রুয়ারি জার্মানির কিল শহর থেকে সাবমেরিন U-1180-তে চড়ে নেতাজি ও তার একজন সহচর রওনা হলেন। তিনি তার সহচর আবিদ হাসান সাফরানি ছাড়া সবাই ছিলেন মিলিটারি অফিসিয়ালস। প্রায় 1.5 মাস পরে 26 এপ্রিল
নেতাজি ও সাফরানি সাউথ আফ্রিকার পাশ দিয়ে গিয়ে মাদাগাস্কারের কাছে একটা জাপানিজ সাবমেরিনে ওঠার কথা। প্রায় 1.5 মাস পরে 26শে এপ্রিল তিনি যখন জাপানিজ সাবমেরিন উঠতে যাবেন, তখন এক বিপত্তি ঘটে। আবহাওয়া এতটাই খারাপ হয় যে কিছুতেই জার্মান সাবমেরিন থেকে তারা বেরোতে পারছিলেন না। ওদিকে ব্রিটিশ যুদ্ধ জাহাজের নজরদারি, এসব কিছু সামলে তারা কয়েকদিন পাশাপাশি চলতে থাকেন। জার্মান সোলজারদের নেতাজি বলেন, যেদিন ওয়েদার ভালো হবে সেদিন আমরা 2 জন একটা ছোট নৌকো করে ওই সাবমেরিনে চলে যাব। 2 দিন বাদে আবহাওয়া একটু ভালো হলে ওরা দুজন একটা ছোট্ট নৌকায় উত্তাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়ে প্যাডেল করতে করতে জাপানের সাবমেরিনে পৌঁছল। সেই সময় তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়েছিলেন। ওই উত্তাল ঢেউয়ের মধ্যে একটা ছোট নৌকো করে সম্পূর্ণ ভিজে কোনো রকমে প্যাডেল করতে করতে অন্য সাবমেরিনে পৌঁছানো অতি কঠিন ও বিপজ্জনক কাজ। তার মাঝে যদি আবার কোনো ব্রিটিশ নৌবহরের চোখে পড়ে তাহলে তো কথাই, দেশের প্রতি নিয়োজিত প্রাণ হলেই যে এমন একটা দামাল সিদ্ধান্ত নেওয়া যায় তা সহজেই অনুমেয়। ওখানে নেতাজিকে সাদর অভ্যর্থনা জানান মিস্টার মাসাও তেরোকা। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার মাতসুদা, ওয়েলকাম ওয়েলকাম টু জাপানিজ সাবমেরিন। বি কমফোর্টেবল। ধন্যবাদ। আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা যেভাবে আমাদের স্বাধীনতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। আপনি একাই যেভাবে ভারতের বাইরে থেকে কংগ্রেসের সমস্ত সাহায্য ছাড়া সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। দেখুন, আমি করলাম বা কংগ্রেস অথবা অন্য কেউ দেশকে স্বাধীন করলো সেটা বড় কথা নয়। আসল কথা হলো ব্রিটিশকে দেশ থেকে বিতাড়িত করে আমাদের দেশকে স্বাধীন করতে হবে। বাট সেটা তো আপনাদের দেশের লোকই বুঝতে পারছে না। তারা তো আপনারই বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ব্রিটিশদের সাথে থেকে তাদেরই সাহায্য করছে। আমাদের দুর্ভাগ্য সেটাই। তবে তাদের বুঝতে হবে সুযোগ বারবার আসে না। সঠিক সময়ে ভেতর এবং বাইরে 2 দিক থেকে ওদের উপর অ্যাটাক করতে হবে। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। তবে আর একটা ব্যাপারে আপনার তো রেকর্ড হয়ে গেল। নেতাজির কপালে একটু ভাঁজ পড়ল। সেটাকে বললেন, সাধারণ নাগরিক হিসেবে আপনি প্রথম যিনি সামরিক সাবমেরিনে ভ্রমণ করছেন। 2 দেশের সাবমেরিনে এতক্ষণ ধরে ভ্রমণের অভিজ্ঞতা আপনার হলো। এটা আর কারো পক্ষে কোনোদিন হবে কিনা সন্দেহ, কি তাই তো? নেতাজি অন্য সকলে একসঙ্গে হেসে উঠলেন। 1943 সালের 8ই মে তিনি বর্তমানে ইন্দোন শহরে এলেন। সেখান থেকে আবার ফ্লাইটে করে তিনি জাপানের টোকিও শহরে পৌঁছলেন। সেখানে জাপানিজ প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে 10ই জুন দেখা করলেন। নেতাজি বললেন, এই সময়ে ব্রিটিশরা বেশ দুর্বল। এখনই তাদের আক্রমণ করতে হবে। দেশের ভেতরে কংগ্রেস লড়ছে আর আমরা বাইরে থেকে লড়ব। আপনার বক্তব্য আমার ভালো লেগেছে, কিন্তু আপনার দেশের লোকই তো ব্রিটিশদের পক্ষে রয়েছে। কংগ্রেসের অনেক লিডারকেই আমি জানি যারা ব্রিটিশদের সঙ্গে ওঠা বসা করে। আপনাকেও তো ওরা কংগ্রেস থেকে বের করে দিয়েছিল, তা সত্ত্বেও আপনার দেশের লোকেদের কথা বলছেন। কিন্তু কংগ্রেসের নির্বাচনে দেশের লোকই আমাকে প্রেসিডেন্ট করেছিল। ওই ইলেকশনে গান্ধীজি স্বয়ং আপনার বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়েছিলেন। আপনি জেতায় তিনি অত্যন্ত দুঃখী হয়েছিলেন। আপনি জেতার পরে আপনার ওয়ার্কিং কমিটি তো পদত্যাগ করল, কেননা আপনি গান্ধীজির কথায় ওঠা বসা করতে পছন্দ করেননি। সর্দার প্যাটেলের সঙ্গেও তো আপনার আইনি লড়াই পর্যন্ত চলেছিল। আসলে গান্ধীজি নন ভায়োলেন্ট মুভমেন্ট পছন্দ করেন, কিন্তু আমি মনে করি ব্রিটিশদের কাছে হাত জোড় করে ভিক্ষা চাইলে ওরা স্বাধীনতা দেবে না, ওটা ছিনিয়ে নিতে হবে। তাই তো আমি একই মনোভাবাপন্ন লোকেদের নিয়ে ফরওয়ার্ড ব্লক নামের একটা পার্টি তৈরি করলাম। হ্যাঁ, তখন 1940 সালে কংগ্রেস পুরোপুরি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। সে যাই হোক, আপনি সত্যি ভারতকে যদি আনকন্ডিশনাল হেল্প করেন তাহলে আমি আপনাদের সঙ্গে একসঙ্গে ব্রিটিশ আর্মির বিরুদ্ধে লড়ব। তবে আপনার প্রস্তাব আমার ভালো লেগেছে। আমাকে একটু ভাববার সময় দিন। আপনি 14 তারিখে আসুন। জেনারেল তোজোর সঙ্গে নেতাজি 14ই জুন তারিখে দেখা করলেন। জেনারেল তোজো এক কথায় রাজি হয়ে যান। 1943 সালের 16ই জুন তারিখে তিনি জাপানের 82তম এক্সট্রা অর্ডিনারি সেশন অ্যাটেন্ড করতে যান। সেখানে তোজো বলেন, India has been for centuries under England rule.
we wish to express righteous indignation for their aspirations for complete independence. We firmly resolve that Japan would deliver things possible to help Indian independence. I am convinced the day of Indian freedom and prosperity is not far off. নেতাজি পরে এর প্রত্যুত্তরে বলেছিলেন, India and Japan have their past been bounded by cultural ties which are about 20 centuries old. In recent times, cultural relations have been interrupted because of the British dominations of India. It is, however, certain that when India will be free, this relation will be revived and will be destiny. In this connection, I should add the statement made by Premier General Tojo on since March 1942 and repeated by him before the Imperial Diet on the 16th of June 1943 have made a profound impression on India and have greatly helped the Indian independence movement. প্রকাশ্যে প্রকাশিত দুজনেরই বক্তব্যে ব্রিটিশ সরকার যথেষ্ট নড়ে চড়ে বসেছিল। তারা চেয়েছিল ভারতীয় সৈন্যরা যাতে বেশি করে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করে। সেজন্য তারা চরমপন্থী ও নরমপন্থী দুই ধরনের নেতাদের কাছেই প্রস্তাব রেখেছিল। তারাও সাধারণ জনগণকে এই যুদ্ধে আরো বেশি করে যোগদান করতে বলেছিল। এমনি তো জিন্না, সাভারকর, শ্যামাপ্রসাদ লাহিড়ী কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনের বিপক্ষে ছিল। ইংরেজরা বিভিন্ন পন্থীদের দেখাতেন তারা যেন তাদেরই পক্ষে। এইভাবে তারা ডিভাইড অ্যান্ড রুল এই পদ্ধতিতে রাজত্ব চালাচ্ছিল। সুতরাং ইংরেজদের এই কথা বলার আরও কারণ হলো এতে তাদের ইংরেজ রক্ত কম ঝরবে এবং আর এখানকার কালা আদমিদের রক্ত আরো আরো বেশি করে ঝরবে। এই কথাটা নেতাজি খুব ভালো করে বুঝতে পেরেছিল। তাকে তার এক সহচর বলেছিলেন, আপনি যে এত করে ভারতীয়দের একজোট হয়ে বাপুর সঙ্গে লড়তে বলছেন, এই বাপুই তো আপনাকে একদম পছন্দ করে না। দেখো, এখন ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বৃহত্তর স্বার্থের কথাই ভাবা উচিত। আমি ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতিটা আগেই বুঝেছিলাম, কিন্তু ওরা তো বুঝতে পারছে না। ওরা সব পন্থীদের সঙ্গেই মুখ মিষ্টি রেখে কথা বলে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। নইলে নন ভায়োলেন্ট হলেও গান্ধীজি তো লড়ছেন। জিন্না, সাভারকর সরাসরি না হোক, নেপথ্য থেকে তো তাদের মরাল সাপোর্ট তো বাপুকেই দিতে পারেন, কিন্তু দিচ্ছেন কই? কিন্তু নেতাজি, ওদের চিন্তাভাবনা আলাদা। ওরা কংগ্রেসের সঙ্গে কিভাবে একজোট হবে? আমিও গান্ধীজির মত এবং পথের বিরোধী। সেই জন্যই তো আমি ফরওয়ার্ড ব্লক স্থাপন করেছি। আলাদাভাবে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখছি। কিন্তু আমি কেন সাপোর্ট করছি? আমাদের স্বপ্ন বিভিন্ন হতেই পারে, কিন্তু আমাদের লক্ষ্য তো এক। তাহলে আমি সরাসরি তাকে সাপোর্ট না করলেও ইংরেজ অর্থাৎ আমাদের শত্রুপক্ষের সঙ্গে মিলে ওদের ক্ষতি কেন করব? এতে আখেরে শত্রুপক্ষেরই লাভ হবে, তাই না? গান্ধীজি আমাকে পরে কি বলেছিলেন জানো? উনি বলেছিলেন, ইফ দ্য এফোর্টস টু উইন ফ্রিডম ফর ইন্ডিয়া সাকসিডেড, ফার্স্ট টেলিগ্রাম আমি নাকি ওনার তরফ থেকেই পাবো। সহচর একটু জোরে ব্যঙ্গার্থভাবে হেসে উঠল, তারপর নিজেকে সামলে নিল। আমি সব জিনিস পজিটিভলি দেখি। মানুষের চিন্তা ভাবনারও পরিবর্তন হয়। ওনার হলেও আপনার বিশেষ বন্ধু কি সেটা হতে দেবেন? আচ্ছা জানো, তোমাদের এই নেতাজি যাকে তোমরা চোখে হারাও, আমার তো নাৎসিদের সঙ্গেও যোগাযোগ আছে। তারা জিউসদের কি মারাত্মক শত্রু, তোমাদের এই ব্যাপার নিশ্চয়ই অজানা নয়। তা বলে কি আমি জিউসদের অপছন্দ করি? এই সম্পর্কে আপনারও কিন্তু বদনাম আছে, মানে আপনার সম্পর্কে অনেকেই সেরকমই ভাবে। এটাই স্বাভাবিক হয়তো, যেহেতু আমি হিটলারের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু এটা সর্বৈব অসত্য, কারণ আমি আগেও একবার ইউরোপে এসেছিলাম, এই মোটামুটি 1932-এর সময়। তখন আমার দুজন জিউসের সঙ্গে আলাপ হয়, কৃতি এবং অ্যালেক্স। ওরা খুব ভালো ছিল। আমি একসময় সন্ন্যাসী হয়ে অনেক জায়গায় ঘুরেছিলাম। অনেক বড় সাধু সঙ্গ হয় আমার। অনেক কিছু জানতে এবং শিখতেও পেরেছিলাম। ওদের কাছে গল্প করেছিলাম, তারপর জানতে পারলাম ওদের জীবনের ঝুঁকি আছে। তাই ওদের ওই দেশ থেকে পালাতে বললাম। এবার তুমি কি বলবে বলো? তাই তো বলি, উপর থেকে আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না। এক্ষেত্রেও তাই। তাই যেন হয় নেতাজি, তাই যেন হয়। কর্ম করো বন্ধু,
শুধু কর্ম করে যা। তারপর তিনি চুপ করে গেলেন, যেন ধ্যানমগ্ন শিব, শুধু চোখটা খোলা। নেতাজির দৃষ্টি তখন টেবিলে রাখা বিবেকানন্দের ছবিতে নিবদ্ধ। মুখমণ্ডলে যেন একটা অপার্থিব স্বর্গীয় হাসি ছড়িয়ে পড়েছিল। এইরকম ভাব সহচর আগেও দেখেছেন। সহচর বুঝলেন নেতাজি এবার একটু একাকিত্ব চাইছেন, তাই তাকে স্যালুট করে সহচর বাইরে বেরিয়ে গেল। পরের দিন সকালে নেতাজির কাছে একটি চিঠি এসে পৌঁছল। সহচর এসে বলল, জয় হিন্দ নেতাজি, আপনার জন্য খুবই গোপন একটা চিঠি এসেছে। নেতাজি চিঠিটা সিল খুলে ভালো করে পড়লেন। তার মুখে একটা মৃদু হাসি দেখা গেল। তিনি বললেন, যিনি চিঠিটা নিয়ে এসেছেন তাকে বলো আমি একটু বাদেই যাচ্ছি। তিনি তাড়াতাড়ি তৈরি হয়ে চলে গেলেন। সেখানে যখন পৌঁছলেন তখন যিনি তার জন্য অপেক্ষা করছিলেন তিনি এগিয়ে এসে তাকে স্বাগত জানালেন। তার সাথে করমর্দন করে বললেন, আমার নাম রাসবিহারী বসু। আমি অনেক দিন ধরে তোমার সাথে যোগাযোগ করবো ভাবছি, আজ সুযোগ হলো। তারপর অনেক কথা হলো। রাসবিহারী বসু বললেন, আমি এখানে যুদ্ধবন্দীদের নিয়ে একটা আর্মি তৈরি করেছি, সেটা আমি তোমার হাতে তুলে দিতে চাই। নেতাজি মাথা নেড়ে বললেন, এটা আমার পরম সৌভাগ্য। আমি তো এতদিন এটাই চেষ্টা করে এসেছি। আপনি এত দূরে বসে এই অসাধ্য সাধন কিভাবে করলেন? আমি আপনার জন্য গর্ব অনুভব করছি। সে অনেক কথা, তবে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জেনারেল মোহন সিং 1942 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম তৈরি করেন, কিন্তু আনফর্চুনেটলি সেটা ডিসেম্বরের মধ্যেই ভেঙে যায়। তাই কেন এরকম হলো? দেখো সুভাষ, জাপানিজরা চেয়েছিল যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আইএনএ যেন ওদের হয়ে ফাইট করে, কিন্তু এটা মোহন সিং এর অপছন্দ ছিল। তিনি এর তীব্র প্রতিবাদ করেন, কিন্তু জাপানিজরা না শুনলে তিনি আইএনএ বন্ধ করে দেন। এতে জাপানিজরা ক্ষুব্ধ হয়ে তাকে কাস্টাডিতে নিয়ে নেয়। সুভাষ, এই বিদেশি শক্তির সাহায্য নেওয়া ভালো, কিন্তু এদের সঙ্গে সাবধানে থেকো। আমি জানি এইসব সম্পর্কের ভিত শক্ত নয়। আমি শুধুমাত্র দেশের স্বাধীনতার স্বার্থেই ওদের সঙ্গে মিশেছি। তুমি সিঙ্গাপুর চলো, আমার যথেষ্ট বয়স হয়েছে। তোমার হাতে আমি আইএনএর সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। তুমি শুধু আইএনএর নয়, সমগ্র ভারতবর্ষের হবু নেতা। তাহলে আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি সিঙ্গাপুর চলো। শুভস্য শীঘ্রম। তারা আরো কিছু আলোচনা করলেন। কথা মতো নেতাজি 1943 সালের 2রা জুলাই সিঙ্গাপুরে রাসবিহারী বসুর সঙ্গে পৌঁছ। সেখানে সবাই তাকে গলা মালা পরিয়ে স্বাগত জানান। এখানে সমস্ত সৈন্যদের সামনে তিনি বক্তৃতা দেবার সময় বলেন, ইংরেজরা আর বেশি দিন ভারত শাসন করতে পারবে না। আমরা আস্তে আস্তে পুরো ভারত থেকে ব্রিটিশদের তাড়িয়ে দেব। সেই দিন আর খুব বেশি দেরি নেই। আজ আমাদের মোটামুটি 13,000 সৈন্য আছে, আর কিছুদিনের মধ্যেই এটা 50,000 হবে এবং অদূর ভবিষ্যতে সেটা 3 মিলিয়ন ছাড়িয়ে যাবে। পৃথিবীর যত ভারতীয় আছে সবাই আসুন, একসঙ্গে আমরা ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করি। নেতাজি বিভিন্ন স্থানে মিটিং করে মানুষ উদ্বুদ্ধ করতে থাকেন। তিনি সবাইকে বলেন, এই আইনের নীতিবাক্য 3টি: ইত্তেফাক, ইরশাদ ও কুরবানি, যার অর্থ ইউনিটি, ফেথ অ্যান্ড স্যাক্রিফাইস। আমাদের সবার মধ্যে একতা রাখতেই হবে। এক বিশ্বাসে দেশপ্রেম করতে হবে, আর প্রয়োজন পড়লে দেশের জন্য নিজের প্রাণের বলিদান দিতে হবে। আমরা আমাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে আসব। জয় হিন্দ। নেতাজি তার সহযোগী সেনাপ্রধানদের বললেন, আমাদের সৈন্যবাহিনীকে 5টা রেজিমেন্টে ভাগ করা হবে। সেগুলো হলো গান্ধী, নেহেরু, মৌলানা আজাদ, সুভাষ, ও মেয়েদের রেজিমেন্টের নাম হবে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আচ্ছা, আপনি যেরকম বলেছিলেন, আমাদের পতাকার উপরে বাঁদিকে গান্ধীজি ও নেহরুর ছবি থাকবে, নিচে সেনাবাহিনীর ড্রেস পরা আপনার ছবি থাকবে, আর অন্য একটা পতাকায় আপনার লিখে দেওয়া কোডের সাথে গান্ধীজির সেই কোডটাও দিয়েছি। একবার আপনি দেখে নিন। নেতাজি প্রুফটা দেখে নিয়ে মাথা নাড়, তারপর বললেন, আমার এই বাহিনীতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন। তারা সবাই সমান ব্যবহার পায়। তোমরা যারা দায়িত্বে আছো, এটা দেখা তোমাদের মূল দায়িত্ব।
সারা ভারতবর্ষে এই ধর্মের লড়াই লাগিয়ে দিয়ে ব্রিটিশরা নিজেদের ফায়দা নিচ্ছে। ওখানকার পার্টিগুলো যা ভুল করছে, এখানে যেন তার বিন্দু মাত্র আঁচ না পড়ে। এখানে সবাই যেন সবার সঙ্গে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে। আমাদের সবার সর্বদা সেই দিকে নজর আছে। আপনি ওনাদের যতটা সম্মান দিচ্ছেন, তার সিকি ভাগ যদি ওরা আপনাকে দিত তাহলে বড় ভালো লাগতো। নেতাজি তার দিকে তাকিয়ে বললেন, আমি যেটা করা উচিত সবসময় সেই কাজটাই করি। কারোর কাছে আমার কোনো এক্সপেকটেশনই নেই, আর সেই জন্যই আমি সর্বদা নিজের কাজের দিকে ফোকাস করতে পারি। তোমাকে যা বলছি সেটা করো। 1943 সালের 21শে অগস্ট নেতাজি প্রভিশনাল আজাদ হিন্দ সরকারের প্রধান হন। তিনি বক্তব্য রাখেন, The provisional government of Azad Hind will not be like a normal peacetime government. Its function and its composition will be of a unique kind. It will be a fighting organization, the main object of which will be launched and to conduct the last war against the British and their allies in India. Jai Hind. সিঙ্গাপুরে তখন যে সরকার ছিল সেটা এতটাই পাওয়ারফুল ছিল যে তাদের কাছে ওখানকার সাংবিধানিক আইনকে তৈরি ও বলবৎ করার, এমনকি ওখানকার লোকেদের কাছ থেকে ট্যাক্স নেওয়া ও আর্মিতে সেনা নিযুক্ত করার ক্ষমতাও ছিল। এটা ছাড়াও বড় সাফল্য আসে যখন 1943 সালের 2রা ডিসেম্বর আজাদ হিন্দ বাহিনী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্রিটিশদের হারিয়ে দেয়। ওই পুরো জায়গা থেকে ব্রিটিশদের বের করে দিয়ে 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে সুভাষচন্দ্র বসু তিরঙ্গা পতাকা উত্তোলন করে। সারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আকাশে বাতাসে জয়ধ্বনি শোনা গেল। নেতাজি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে বললেন, ভারতবাসী, চিন্তা করো না, আমরা আসছি তোমাদের রক্ষা করতে। নেতাজি 1944 সালের 7ই জানুয়ারি হেডকোয়ার্টার সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে নিয়ে যান। তিনি বলেন, দেখো, এই অঞ্চলটা ভারতের একদম কাছে। আমাদের পরের টার্গেট ইম্ফল এবং কোহিমা দখল করা। এইভাবে আমরা উত্তর পূর্ব প্রান্ত দিয়ে ঢুকে পড়ব ভারতের মাটিতে। আমাদের অর্থাৎ সমগ্র ভারতের বিজয় পতাকা ওড়াব, ব্রিটিশদের দেশ থেকে বের করে দেব। আজাদ হিন্দ বাহিনীর সবচেয়ে বড় সাফল্য হয় যখন তারা মণিপুর আক্রমণ করে। সেখানে ময়দানে তারা ব্রিটিশ বাহিনীকে পুরো পুলিশসাৎ করে দেন। এই সাফল্যে নেতাজি খুবই খুশি হন। তিনি তার গোপন মিটিংয়ে আরও একটা মারাত্মক কথা বলেন, আমরা যেমন স্থলপথে ব্রিটিশদের আক্রমণ করছি, তেমনি জলপথেও আমাদের আক্রমণের কথা ভাবতে হবে। কি বলছেন যদি বুঝিয়ে বলেন। আরে, আমরা যেমন ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে সৈন্যবাহিনী তৈরি করেছি, তেমনি ব্রিটিশদের নৌবাহিনীর মধ্যেও প্রচুর ভারতীয় সেনা রয়েছে। তাদের দিয়ে প্রাথমিক বিদ্রোহ এবং পরে আজাদিন বাহিনীর মতো একটা নৌবাহিনী তৈরি করে দুই দিক দিয়ে সাঁড়াশি আক্রমণ চালাতে হবে। তবে আমার এই প্ল্যান যেন 5 কান না হয়। তুমি ছাড়া এটা আর মাত্র 4-5 জন জানে। এটা 1 বছরের মধ্যে এক্সিকিউট করতেই হবে। সহচর মাথা নেড়ে চলে গেল। গান্ধীজি জেল থেকে বেরোনোর পরে 6 জুলাই নেতাজি আজাদ হিন্দ রেডিওতে বলেন, Gandhiji is our father of nation. In this holy war of India's liberation, we need your blessings and good wishes. আজাদ হিন্দ ও জাপানিজ যৌথ বাহিনীর প্রায় লাখখানেকের উপর সোলজার 1944 সালের 3রা মার্চ থেকে 18ই জুলাই ব্রিটিশ সোলজারের সামনে দাঁড়িয়ে সামনাসামনি যুদ্ধ করেছিল। প্রাথমিক কয়েকটি সাফল্যের পরই আজাদিন বাহিনী এরপর মে মাস থেকে ব্রিটিশ বাহিনীর কাছে ধাক্কা খেতে থাকে। তারা জাপানের জেনারেলকে বলেছিল, আরও একটু আগে থেকে এখানে প্রচুর পরিমাণে রেশন ও ঔষধপত্র জমা করে রাখলে ভালো হয়, কারণ এই অঞ্চলে হঠাৎই বৃষ্টি নামলে যোগাযোগ করতে সমস্যা হবে, আর মাঝে মধ্যেই এটা ঘটে। কিন্তু জাপান সেটা পাত্তা দেয়, কারণ তাদের এই অঞ্চল সম্পর্কে অভিজ্ঞতা ছিল না। আর সেটাই কাল হল। বর্ষা আগে চলে এল। আজাদ হিন্দ বাহিনীর পজিশন এমন একটা জায়গায় ছিল, তাদের দিকে প্রচণ্ড বৃষ্টিতে জলের স্রোত চলে আসছিল। যুদ্ধের সময় আর্মস ও অ্যামিউনিটি ও ওষুধের গাড়ি ঠিকমতো এসে পৌঁছতে পারছিল না। এত কর্দমাক্ত পাহাড়ি পথে গাড়ি এগিয়ে আসতে চাকা কাদায় বসে যাচ্ছিল। এই সুযোগে ব্রিটিশরাও জঙ্গলে তাদের সাপ্লাই লাইন কেটে দিয়েছিল। তারা জানত আজাদ হিন্দ বাহিনীর খাদ্য ভাণ্ডারে টান পড়বে। ব্রিটিশদের ওদিকের পথটা এতটা খারাপ ছিল। ওদিকে ব্রিটিশরা দেশে বহুদিন শাসন করার ফলে এখানকার আবহাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিল।
তারা আগে থেকে অ্যালার্ট ছিল। আজাদ হিন্দ বাহিনীর এমন শোচনীয় অবস্থা হয়েছিল যে তাদের ঘাস ও বন্য ফুলকে দিনের পর দিন কাটাতে হয়েছে। জল, কাদা ও বৃষ্টিতে তারা অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু কোনো রকম ওষুধের ব্যবস্থা ছিল। ফলে তারা ওই অবস্থায় আটকা পড়ে অনেকেই প্রাণ হারিয়েছিল। বহু সেনা যুদ্ধে আহত হয়ে বিনা চিকিৎসায় মারা গেল। জাপানি অফিসার প্রমাদ কোনে তিনি আজাদ হিন্দ বাহিনীর অফিসারকে বলেন, No way! We have to retreat. We have to march back towards Burma. রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে নেতাজি ছাড়াও ছিলেন মেজর জেনারেল কিয়ানি, আলাগাপ্পান, কর্নেল হাবিবুর রহমান এবং আইয়ার। সকলের চোখেই জল, কয়েকজন তো চোখের জল চাপতে মাথা নিচু করে বসেছিলেন। কর্নেল হাবিবুর রহমান বললেন, জাপানিজদের আগে থেকে সতর্ক করা সত্ত্বেও ওরা প্রিকশন নিল না। আমরা জানতাম ওই অঞ্চলের রেইনি সিজন খুব অ্যাবনর্মালি আসে। আমাদের সেনারা না খেয়ে আপ্রাণ চেষ্টা করেছিল। শেষের দিকে খিদের জ্বালায় তারা শুধু ঘাস আর বন্য ফুল খেয়েছিল, কোনো গুলি বারুদ ছিল না। তবুও তারা জমি ছাড়েনি। তাদের অনেক সৈন্যকে ব্রিটিশ সেনারা নির্মমভাবে হত্যা করে। আলাগাপ্পান বললেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানিরা মিত্র শক্তির কাছে যে পরিমাণ লস খেয়েছিল, তার জন্য জাপানিরা রিস্ক নিতে পারল না। আইয়ার বললেন, আমাদের কাছে এয়ার কভারও ছিল না। ওরা বুদ্ধি করে আমাদের ফুড সাপ্লাইয়ের লাইন কেটে দিয়েছিল। সেটাই আমাদের পরাজয়ের মূল কারণ। কত সেনাদের ওরা অ্যারেস্ট করে নিয়েছে, আমরা পারলাম না নেতাজি। আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হলো। নেতাজি চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াল। তার মুখ গম্ভীর। হাবিবুর রহমান বললেন, ওদের উপর এখন ওরা অমানবিক অত্যাচারও চালাবে। আমাদের আর ঘুরে দাঁড়ানো খুব মুশকিল। তার গলা রুদ্ধ হয়ে গেল। সবাই একসঙ্গে প্রায় ভেঙে পড়েছিল। নেতাজি এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। তিনি এবার হঠাৎই ঘুরে দাঁড়িয়ে হাবিবুর সহ সবার নত মস্তকের দিকে তাকিয়ে বললেন, Look up! Look up, I say! Those are brave, always look up! তারপর টেবিলে একটা চাপড় মেরে বললেন, আমরা সবাই অমৃতের সন্তান। আমরা রক্তবীজ। আমাদের প্রতিটি রক্ত দেশের জন্য বলি প্রদত্ত। এক এক ফোঁটা রক্ত থেকে হাজার হাজার আজাদহীন বাহিনীর জন্ম হবে। আমাদের 1 লাখ সৈন্য মরলে 10 লাখ সৈন্যের জন্ম হবে। হ্যাঁ, এটা আমি বলছি। আজ নয়তো কাল প্রতিটি ভারতবাসীর ঘর থেকে জন্ম নেবে এক একটা হাবিবুর, আইয়ার, আলগাপ্পান আর নেতাজি। আমাদের দেশমাতৃকা বীর গর্ভা। তার গর্ভজাত যুগে যুগে শত শত বীর তাদের কর্মের দৃষ্টান্ত রেখে গেছে। আর তোমরা সাধারণ একটা পরাজয়ে ভেঙে পড়ছো? ধিক তোমাদের, শতধিক তোমাদের। তোমাদের এই মন্ত্রে দীক্ষিত করেছি। ছি! তার কথার মধ্যে যেন একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ ছিল। সবাই তার কথায় নিজেদের সম্বিত ফিরে পেল। সবাই একসঙ্গে তার কাছে ক্ষমা চেয়ে বলল, আমাদের ক্ষমা করবেন নেতাজি। আসলে এই কয়েকদিন ক্রমাগত এসব খবর পেয়ে আমরা ভেঙে পড়েছিলাম। নেতাজি তখন তাদের বললেন, তোমরা ভুলে গেলে কি করে যে তোমরা সবাই দেশমাতৃকার চরণে বলি প্রদত্ত? তোমরা এক একজন ক্ষুদিরাম যে ফাঁসির মঞ্চে হাসি মুখে গলায় দড়ি পড়ে নিয়েছিল। একবার না হলে বারবার চেষ্টা করতে হবে। আর মনে রাখবে, কোনো চেষ্টাই ব্যর্থ হয় না। তার মধ্যে থাকে একটা গভীর চোরা স্রোত, আর সেই স্রোত এখান থেকে প্রতিটি ভারতবাসীর অন্তরে আঘাত করবে। তাই কোনো কিছুই ব্যর্থ হয়ে যায়নি। আমি কথা দিচ্ছি, আবারও আমি নতুনভাবে সব কিছু গড়ে তুলব। তোমরা শুধু ভরসা রাখো। বলো বলো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। 1944 সালের 21শে অগস্ট জনগণের উদ্দেশ্যে নেতাজি এই পরাজয়ের কথা স্বীকার করে বলেন, I blamed the setback on the early monsoon, which compounded defeats in transport and supply. The INA will revive very soon. ওদিকে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসেও এক রুদ্ধদ্বার বৈঠক হচ্ছিল। সেখানকার মূল আলোচনার বিষয়বস্তু ছিল
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি ও সুভাষচন্দ্র বসুর কার্যকলাপ। প্রধানমন্ত্রী এটলি গম্ভীর মুখে তাদের ইন্টেলিজেন্সের প্রধানকে জিজ্ঞাসা করলেন, এমনি তো ভালোই খবর যে আজাদ হিন্দ ফৌজ হেরে গেছে, আখ্যা মিত্র শক্তির কাছেই তা পরাভূত হয়েছে। জাপান আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এখন আমার প্রধান চিন্তা ওই সুভাষচন্দ্র বোসকে নিয়ে। আমি আপনাদের বলেছিলাম যে সুভাষচন্দ্র বোস নিজের বাড়ি থেকে ভ্যানিশ হওয়ার পরে সমস্ত খবরাখবর আমার চাই। সেটার ব্যাপারে কত দূর এগোলেন? ইন্টেলিজেন্সের প্রধান মাথা নেড়ে বললেন, ভেরি ভেরি ডেঞ্জারাস স্যার। আমরা আমাদের সাবঅর্ডিনেটদের বলেছিলাম একটা ফোর্টনাইট ইনফরমেশন দেওয়ার জন্য। সেটা পাওয়ার পর আমাদের মাথার চুল খাড়া হয়ে গেছে স্যার। কেন? কি এমন হয়েছে? স্যার স্যার এই মিস্টার বোসের এসকেপিংটা অনেক দিনের পরিকল্পনা স্যার। বেঙ্গল ভলেন্টিয়ার্সের একটা দল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল। এই দলে ছিলেন সত্যরঞ্জন বক্সি, মানবেন্দ্র রায়, বিপিন বিহারী গাঙ্গুলি প্রমুখ। আচ্ছা, আমাকে বলুন, এই ভলেন্টিয়ার এইটা কি করে এলো? আগে তো কখনো শুনিনি। স্যার, যখন সবাই সুভাষবাবুর পক্ষ থেকে রিজাইন করলো, তখন তিনি বাধ্য হয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে রিজাইন করলেন। তারপর থেকে নতুন কমিটি তৈরি হওয়ার পরই যে যার পোস্ট নিয়ে নিলেন। তিনি আর কোনো পোস্ট পেলেন না। তখন তাকে বলা হলো যে আর তো কোনো পোস্ট নেই। তখন ওনাকে বলা হলো, তুমি ভলেন্টিয়ার হও, এই কোনো অনুষ্ঠান বা কর্মসূচি হলে তুমি সবকিছু দেখভাল করবে। মানে ওনাকে বেসিক্যালি অপমান করার জন্য এই পোস্ট দেওয়া হলো। এক্স্যাক্টলি সো স্যার। তখন ওনার থমথমে অপমানিত চেহারা দেখে তাকে ডেকে সত্যবাবু বাইরে এনে বোঝালেন, সুভাষবাবু আপনি রাজি হয়ে যান, আমরা এমন ভলেন্টিয়ার হব না যে এই কংগ্রেসি নেতাদের আর ব্রিটিশদের সবার ঘুম উড়ে যাবে। আর কংগ্রেসের সঙ্গে অল্প যোগ থাকলে ওরা আমাদের সন্দেহও করবে না। এমনিতে আমাদের ট্রপিক্যাল ইন্স্যুরেন্স কোম্পানির ওপর একটু ব্রিটিশদের বেশি নজর পড়েছে। তারপর আপনার নতুন পার্টি যেটা আপনি ফর্ম করেছেন করবেন, পরে স্প্লিট হতে আর কতক্ষণ। সেই মতো কাজও হলো। কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানির নামটা চেনা চেনা লাগছে। স্যার, এখানেই তো মজা। মতিলাল নেহেরু, শরৎচন্দ্র বসু, আহমেদ আনসারি সবাই মিলে 10 লাখ টাকা দিয়ে কোম্পানি চালু করেছিলেন। সুভাষবাবু চেয়ারম্যান আর লালা শঙ্খেরওয়ালা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। আর আমাদের বহু ব্রিটিশ পিপল ওনাদের কোম্পানিতে ইনভেস্ট করতেন। তাই আপনি এই কোম্পানির নাম জানতে পেরেছেন। P14 বেন্টিং স্ট্রিটে ওদের অফিস ছিল। Oh, I see. Very interesting. এটা তো সবে শুরু স্যার। ওরা করতো কি, ওই কোম্পানির কনফারেন্সের নাম করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওরা মিট আপ করতো। আসলে এই কোম্পানির সুনামও ছিল, আর ব্রিটিশ পিপল ইনভলভ থাকায় কেউ এ ব্যাপারে বিশেষ মাথাও ঘামাতো না। আর তার উপরে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স যুক্ত হলো। কংগ্রেসও তো এত পাত্তা দিত না। ওরা এর পুরো সুযোগ নিল। ওরাই বেঙ্গল ভলেন্টিয়ার্স আন্দোলনকে লোকাল থেকে আন্তর্জাতিক করে তুলল। হোয়াট? কি করে? বেঙ্গল ভলেন্টিয়ার্সের সুপ্রতীপ রায়, এসআর বাগচিরা যুক্ত ছিলেন বিভিন্ন পদে। এবার আইএএস অফিসার মনীষী মোহন বসুকে কোম্পানিতে কাজে লাগিয়ে জার্মানিতে পাঠানো হয়। একই সঙ্গে মিস্টার বোস ওখানে গেলে কিভাবে তার প্ল্যানকে ফুলফিল করবেন সেটাও তিনি ঠিক করে আসেন। তিনি ওখানে মিস্টার বোসের সঙ্গে কথা বলে প্রচুর সোনাদানা নিয়ে আসেন, যেগুলো বৈপ্লবিক কাজে ব্যবহার হয়েছিল। মিস্টার বোসের নিষ্ক্রমণের জন্যও এই টাকা লাগে। আমাদের পুলিশ কি করছিল? তারা কেন এসব দেখেনি? স্যার, যে পথ দিয়ে তিনি গিয়েছিলেন সেখানে আমাদের পুলিশও ছিল। আসলে কিছু লোক এই সমস্ত বর্ডার দিয়ে লোক পাচার করে। তাদের সঙ্গে আমাদের পুলিশের মধ্যে ভারতীয় যারা, তারা যুক্ত ছিল। তাদের অবশ্য প্রচুর টাকাও দেওয়া হয়। তারা লোভে পড়ে এই কাজটা করে। আসলে তারা ছদ্মবেশে থাকা মিস্টার বোসকে ঠিক চিনতে পারেনি। Oh my God, I can't believe that. স্যার, শুধু এটা দেখে অবাক হচ্ছেন?
আপনি ভাবতে পারছেন একজন লোক শুধুমাত্র মিস্টার বোসের কথা বলে এতগুলো টাকা সোনার অন্য সেট করে চলে এলো? হ্যাঁ, ইজ দিস আ জোক? রাইট, বাট হাউ ওয়াজ ইট পসিবল? এর অর্থ খুব পরিষ্কার, তার সঙ্গে ওই ফরেন ডেলিগেটদের এর আগেই কোনো না কোনোভাবে যোগাযোগ হয়েছিল, না হলে এটা কিন্তু অসম্ভব। মিস্টার বোস তো এর আগে কখনো বিদেশে যাননি, তাহলে? এই কথা শুনতে শুনতে মিস্টার এটলির মুখ লাল হয়ে যাচ্ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, টেল মি, ওয়াজ ইট পসিবল? স্যার, মিস্টার বোস খুব সুন্দর ছদ্মবেশ ধারণ করেন। শঙ্করলাল বেশার নামের একজন লোককে তিনি নিজের হাতে সাজিয়ে জাপানে পাঠিয়ে ওখানকারও রাশিয়ার এম্বাসির সঙ্গে যোগাযোগ করেন। ফেক পাসপোর্টে নাম ছিল শঙ্করলাল হীরালাল গুপ্তা। এ তো গেল বিদেশি সেট আপ। কিন্তু খোদ ক্যালকাটার বুকে বসে কি করে? আমরা কতগুলো বাড়ির সন্ধান পেয়েছি যেগুলোকে তিনি বিভিন্ন গোপন মিটিংয়ের জন্য ব্যবহার করতেন, যেমন 48 চক্রবেড়িয়া রোডের বাড়ি, কর্নওয়েল স্ট্রিটের একটা বাড়ি, স্নেহাংশু আচার্য নামের একজন লয়ার যিনি বিলেত থেকে ফিরে সরকারি কাজকর্ম করতেন, তার বাড়িটাও তিনি ব্যবহার করেছিলেন জাপানের এক ইন্টেলিজেন্সের সঙ্গে গোপন মিটিংয়ের জন্য। এই বাড়ির ব্যাপারের পুরো সেট করেন তার বড়দার ছেলে ধীরেন্দ্রনাথ বসু আর গণেশ। ওই গোপন মিটিংয়ের সময় মনে হয় কেউ ছিলও না। একেবারে খোদ ক্যালকাটার বুকে বসে এত সব হয়ে গেল আর আপনারা কিছু জানতে পারলেন না? আচ্ছা, মিস্টার বোসকে দিল্লিতে এত পুলিশ কেউ গ্রেপ্তার করলো না? স্যার, তার উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে বেরোনোর কথা ছিল। ওখানে তিনি আম্বালায় পাঞ্জাবের 3টি দলের মধ্যে এই মূলত গুরদীপ সিং এর দলের সঙ্গে বেশি যোগাযোগ করেন, কারণ আকালি দল রাশিয়া বিরোধী আর একটা কংগ্রেসের পেটোয়া দল। মিস্টার বোস জাপান, জার্মান এবং রাশিয়া 3টে অপশনকেই বেছেছেন। আই নো রাদার দ্যান ইউ নো ইট, কিন্তু তোমরা জানলে কি করে? স্যার, 1941 সালের 12ই মার্চ রাত 8টার সময় গদর পার্টি ব্রডকাস্ট করেন যে মিস্টার বোস আম্বালা এসেছেন। গদর পার্টির প্রেসিডেন্ট সোহম সিং ভাটনা ও হজরত আলী মির্জার লোক দুটো কোডে একটা ব্রডকাস্ট করেন তিনি ফকির অফ ইপি ফিদাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। তাহলে ওনাকে শুট অ্যান্ড সাইট করা হলো না কেন? স্যার, এই ব্যাপারটাও এতটা সহজ ছিল না। প্রথমত এটা দুটো মাত্র কোডে এসেছিল, আর আপনি তো জানেন ব্রডকাস্টের অনেক আগেই ঘটনা ঘটে যায়। আর তাছাড়াও যে সমস্যা আছে সেটা হলো যে আমরা কিছুতেই ব্রডকাস্টের লোকেশনটা ট্র্যাক করতে পারিনি। স্যার, হি ওয়ান্টেড টু এসকেপ ফ্রম ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1940, কিন্তু ওনার এই ব্যাপারটা আমরা আন্দাজ করলেও এই মুভমেন্টটা তিনি দেশের কাজে এমনভাবে নিযুক্ত হয়ে হ্যাথওয়ে মুভমেন্টের সঙ্গে যুক্ত হন অ্যাজ ইফ তিনি এই দেশেই থাকতে চান। আমাদের ইন্টেলিজেন্স দেখে যে এ আর বিদেশে কারোর সাথে দেখা করছে না, মানে আর অন্তত দেশের বাইরে যাবে না, নইলে তাকে এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী করে রাখা হতো না। তার বন্ধু সত্যরঞ্জন বক্সিকেও অন্তরীণ করে রাখা হতো না। তবে শোনা যায় ওই অবস্থাতেও তিনি বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুর বাড়িতে কি যেন ভাবে একটা দেখা করতেন। হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ব্রেন, স্যার। Yes, indeed, but very dangerous for British Emperor also. So I order you to shoot at sight. You will not show any mercy. We can manage Congress and Muslim League very easily, but this person is a real danger for us. Because he is honest, dedicated to his motherland, extraordinary brain, brave and lots more. So go, get him fast. We'll do our best, sir. সালটা 1945, তারিখ 15ই আগস্ট। বেতারে ঘোষিত হল জাপান আজ বিনা শর্তে মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। স্থান সিঙ্গাপুরের খোলা মাঠের ময়দান। মিউনিসিপ্যাল অফিসের সামনে শামিয়ানা টাঙিয়ে রাখা হয়েছে পুরো মাঠ জুড়ে। চারিদিকে প্রচুর দর্শক, তিল ধারণের জায়গা।
দর্শক সংখ্যা 3000-এর উপরে। বাদবাকি সবাই অবাক হয়ে দেখলেন তাদের প্রিয় নেতাজি মঞ্চের উপর উঠে সবাইকে অভিবাদন করছেন। নেতাজি যে তার অসুস্থ শরীর নিয়ে এতদূর এত কষ্ট করে এত তাড়াতাড়ি আসবেন সেটা কেউ ভাবতেই পারেনি। তিনি এখানে আসবার একটু আগেই তার দাঁতে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি তার প্রতিষ্ঠিত 4 পুরুষ বাহিনী অর্থাৎ গান্ধীজি, জওহরলাল, মৌলানা আবুল কালাম আজাদ ও সুভাষের সঙ্গে একমাত্র নারী শক্তি বাহিনীর ঝাঁসির রানী লক্ষ্মীবাহীর স্থাপনা করেছিলেন। সেদিন তিনি তার মহিলা বাহিনীর ঝাঁসির একটা নাটক দেখতে কিছুক্ষণের মধ্যেই সঙ্গে এসে যোগ দেন। নাটক শুরু হলে তিনি বেশ হোশ মেজাজে নাটক দেখতে থাকেন। অথচ এই নাটক দেখতে আসার আগেই তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলো নেতাজি নিজে সিঙ্গাপুরে থেকে যাবেন এবং এখান থেকে ব্রিটিশ মার্কিন সহ মিত্র বাহিনীর কাছে সৈন্য সমেত আত্মসমর্পণ করবেন। আজাদ হিন্দ বাহিনীর আইন সদস্য মিস্টার A.N. সরকার এক বিশেষ বার্তা নিয়ে এসেছেন নেতাজির জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদ। নেতাজি সব জানলেও কাউকে বুঝতেও দিলেন না তার মনের আসল ভাব। মিস্টার সরকার নাটকের প্রায় মাঝখানে সোজা এরোড্রাম থেকে এসেছেন। মিস্টার সরকার এসে তার পাশে এসে বসলেন। দুজনে পাশাপাশি বসে নাটক দেখতে থাকলেন, কিন্তু নেতাজি এক মুহূর্তের জন্য তার সঙ্গে এই নিয়ে কোনো কথা বললেন। মিস্টার সরকার ছটফট করছেন গোপনীয় কথাটা বলার জন্য, কিন্তু তিনি বেশ বুঝতে পারছেন নেতাজি সেটা চান, আর সেই জন্য তিনি নাটক দেখতে দেখতে অন্যদের সঙ্গে সেই বিষয়ে কথা বলছেন। মিস্টার সরকার বেশ একটা চাপা উত্তেজনা অনুভব করছেন। ভেতর ভেতর ছটফট করলেও সুপ্রিম কমান্ডের আদেশ মানাই তার কাজ। মনে মনে ভাবছেন এই মানুষটার কি অসাধারণ সহ্য ক্ষমতা, কি সাবলীল ভঙ্গিতে তিনি নাটক দেখছেন। নেতাজি তার মনের কথা যে বুঝতে পারছেন সেটা তিনি বিলক্ষণ জানেন। নাটক চলাকালীন শুধু তাকে হেসে বললেন, আজ আপনি আমার সঙ্গে রাতে একসাথে খাবেন, কথা আছে। ব্যাস এইটুকু, সারাক্ষণ আর কোনো কথা না। এই রাত অন্য রাতের মতো নয়। এই রাতগুলো হলো নির্ণায়করা। এ রাত আজাদ হিন্দ বাহিনীর ভাগ্য নির্ণায়করা। এ রাত তাদের সুপ্রিমোর ভবিষ্যৎ জীবন নির্ণায়করা। এ রাত সমগ্র ভারতবাসীরও ভবিষ্যৎ নির্ণায়করা। বৈঠকে ছিলেন মেজর জেনারেল কিয়ান, আলাকাপ্পন, কর্নেল হাবিবুর রহমান, শ্রী A.N. সরকার এবং আইয়ার। এই রাতে যখন সবাই গোপন বৈঠকে বসল তখন এক একজন তাদের কথা বলতে শুরু করলেন। হাবিবুর রহমান বললেন, নেতাজির উচিত কয়েকজন সিলেক্টেড লোকেদের নিয়ে আত্মগোপন করা। নিতান্ত ফ্যাসিবাদের ভয় রক্ষণশীল ব্রিটেন ও ধনতন্ত্রের ধ্বজাধারী মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে হাত মেলাতে বাধ্য হয়েছে মার্কস ও লেনিনের মতবাদে বলে বিশ্বাসী রাশিয়ার সঙ্গে। কিন্তু যুদ্ধান্বিতে এই আঁতা তো টিকবে না। রাশিয়া ও ব্রিটেন আলাদা হয়ে যাবেই। ধনতন্ত্র ও সমাজতন্ত্রের এই বিশ্ব সমর আর বেশি দিন চলবে না। তাই নেতাজির রাশিয়ায় আত্মগোপন করে ভারতের স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাওয়াই উচিত হবে। এতক্ষণ নেতাজি চুপ করে বসে শুধু শুনছিলেন। এবার নেতাজি বললেন, তোমরা সবাই একটা জিনিস বুঝতে পারছো না, ভারতের স্বাধীনতা অর্জনের আর বেশি দেরি নেই। খুব বেশি হলে 2 বছর। ভেবে দেখো, আজ আমি ধরা পড়লে কি হতে পারে। প্রথমত, যুদ্ধাপরাধী বলে আমার বিচার হবে, কিন্তু পূর্ব এশিয়ার কোনো জায়গায় করতে সাহস পাবে না। সিঙ্গাপুর, ব্যাংকক, রেঙ্গুনে সেই বিচার পরিচালনা করা অসম্ভব। তাহলে কোথায় হতে পারে সেটা? সেটা হলো দিল্লি, লালকেল্লায় হতে পারে। ভগৎ সিংকে ওরা যেভাবে দোষী ঘোষণা করেছে, আমাকে তো করবেই। এই বিচারের ফল কি হতে পারে? অবশ্যই মৃত্যুদণ্ড, ফাঁসি নইলে ফায়ারিং স্কোয়াড। আর তাতেই ভারতবর্ষ অগ্নিগর্ভ হয়ে উঠবে। ওরা আজাদ হিন্দ বাহিনীর কীর্তিকলাপ কিছুতেই চেপে রাখতে পারবে না। আমার বিচারকালের মধ্যেই ভারতবর্ষ হয়ে উঠবে একটা বারুদের স্তূপ, আর আমার মৃত্যুই তাতে করবে অগ্নিসংযোগ। দ্বিতীয়ত, ওরা আমাকে ছেড়ে দিলেও দিতে পারে। সেক্ষেত্রে রাশিয়ার মতো অন্য কোনো দেশ থেকে নয়, নিজের দেশের মধ্যে থেকেই আমি আমৃত্যু শুরু করব একটা আপোষহীন সংগ্রাম। সুতরাং ক্ষতি কোনো দিক থেকেই হবে না। অকাট্য যুক্তি। একথা তিনি আগেও বলেছেন, কিন্তু মিস্টার সরকার বললেন, দেখুন,
আত্মসমর্পণ আপনি ইচ্ছা করলে পরেও করতে পারেন, কিন্তু আপনি আত্মগোপন করলে, আমরা যদি সেক্ষেত্রে আত্মসমর্পণ করি, তাহলে মেজর জেনারেল ভোঁসলে, শাহনওয়াজ, ধিলন, সাইগল অথবা আমার বিচার ওরা করবে। হয়তো কাউকে ছেড়ে দিতে পারে কিংবা সবাইকেই একসঙ্গেও ফাঁসি দিতে পারে, কিন্তু আজাদিন বাহিনীর বাকি 20-30 হাজার সৈন্যের ফাঁসি একসঙ্গে ওরা দিতে পারে না। ফল কিন্তু একটাই হবে, আমাদের মৃত্যুতে বারুদের স্তূপে আগুন লাগবে। কিন্তু যেটা হবে সেটা হলো, এক্ষেত্রে যদি বারুদের স্তূপে আগুন না লাগে, তার জন্য অন্তত একজন সক্ষম ব্যক্তিত্বের প্রয়োজন যে সেই কাজটা করবে, আর সেটা আমরা কেউই করতে পারবো না। একমাত্র আপনিই পারেন সেই কাজটা করতে, যদি আপনি বেঁচে থাকেন। ধরা যদি আপনাকে দিতেই হয় তাহলে দেবেন, কিন্তু সেটা আরো 6 মাস পরে। ততদিনে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে আজাদ হিন্দ বাহিনীর বীর গাথা। নেতাজিকে বেশ চিন্তামগ্ন দেখাল। 15ই অগস্ট 1945 রাত 10টায় যে রুদ্ধোদ্ধার বৈঠক শুরু হয়েছিল সেটা শেষ হয় রাত 3টে। নেতাজি শেষ পর্যন্ত রাজি হলেন সিঙ্গাপুর ত্যাগ করে যেতে। প্রশ্ন অত্যন্ত কঠিন, এই পরিস্থিতিতে তিনি যাবেন কোন দিকে? অনেকগুলো অপশনও আছে, থাইল্যান্ড, ইন্দোচীন, জাপান, মাঞ্চুকুও কিংবা রাশিয়া, কারণ এখন জাপানেও যাওয়া যাবে। অনেক চিন্তাভাবনার পর ঠিক হলো মালয়ের বাইরে তো বটে, রাশিয়ার কোনো নিরাপদ অঞ্চল, সম্ভব হলে দাইরেন। নেতাজি ঠিক কোন জায়গায় যাবেন জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যেহেতু অবস্থা অনুযায়ী লক্ষ্যমুখ বদলাতে হবে, তাই আপাতত নিরুদ্দেশ যাত্রার শেষ লক্ষ্য অকথিতই থাক। মেজর জেনারেল কিয়ানি জিজ্ঞাসা করলেন, আপনি এই যাত্রায় কাকে কাকে সঙ্গী হিসেবে নিতে চান? নেতাজি যে আদেশনামা লিখেছিলেন সেটা এইরকম: আর কে হুকুমতি আজাদ হিন্দ, টেলিগ্রাম 5021 5022 5023, সিওনান, সিঙ্গাপুর, তারিখ 16ই আগস্ট 1945। আদেশনামা: সিঙ্গাপুর থেকে আমার অনুপস্থিতিতে মেজর জেনারেল MZ কিয়ানি অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে সর্বতোভাবে প্রতিনিধিত্ব করবেন। সুভাষচন্দ্র বসু, রাষ্ট্রপ্রধান, অস্থায়ী আজাদ হিন্দ সরকার। নেতাজি নিজ মুখে না বললেও তিনি জানতেন যে তার কাছের মানুষেরা অবশ্যই তা অনুমান করতে পারবে। মিটিংয়ের পরে একান্তে কর্নেল প্রীতম সিং আস্তে করে মিস্টার ASIR-কে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয়? মিস্টার আইয়ার একইভাবে উত্তর দিলেন, Out of Malay, definitely. To some Russian territories, certainly. It is Russia, if possible. 16/8/1945 প্রত্যুষে নেতাজি মেজর জেনারেল MZ কিয়ানিকে তিনি বললেন, তোমার উপর সব দায়িত্ব রইল। আলাগাপ্পানকে এবং মিস্টার সরকারকেও রেখে গেলাম, তোমরা সবাই মিলে এখানকার পরিস্থিতি সামলাবে। সবাই সজল নয়নে নেতাজিকে স্যালুট করলেন, নেতাজিও তাদের স্যালুট করলেন। নেতাজি তার কয়েকজন সহকারী নিয়ে বিমানবন্দরে এলেন। এই সহযাত্রীরা হলেন কর্নেল হাবিবুর রহমান, কর্নেল প্রীতম সিং, শ্রী SAIR এবং দোভাষী শ্রী নিগেশী। সকাল 10:02 মধ্যে সবাই সিঙ্গাপুর বিমান ঘাঁটি ছেড়ে প্লেনটা রওনা। বিকেলে ব্যাংকক বিমানবন্দরে এসে পৌঁছল। মুশকিল হলো, নেতাজি এখানে এসেছেন সবাই জানতে পেরে শ্যামপ্রবাসী ভারতীয়রা দলে দলে আসতে থাকল। এতে বহু অসামরিক লোকও ছিলেন। শ্রী আইয়ার হাবিবুর রহমানকে বললেন, এই সমস্ত লোক তার ভবিষ্যৎ যাত্রা, ভারতের স্বাধীনতা ইত্যাদি বহু বিষয়ের ওপর ক্রমাগত প্রশ্ন করেছেন, অথচ নেতাজি এতে কোনো বিরক্ত না হয়ে এদের সব প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন। ওনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। হাবিবুর রহমান বললেন, এটাই ওনার খাসিয়াত, তিনি যে সবার নেতা এতেই তা প্রমাণিত, বুঝলে? কিছুক্ষণ পরে প্রীতম সিং তাড়াতাড়ি এসে ওদের বললেন, নেতাজি এখানকার সমস্ত সামরিক অফিসার ও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের কর্ণধারদের নিয়ে একটা সংক্ষিপ্ত মিটিং করবে। এখনই সবাই ঘরে এসো। জেনারেল ভোঁসলে আজ থেকে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক। তিনিই আমার অবর্তমানে সবকিছুর সিদ্ধান্ত নেবেন। আপনারা সবাই ওনাকে সাহায্য করবেন। তিনি ভোঁসলের সঙ্গে করমর্দন করলেন।
16ই অগস্ট নেতাজি ব্যাংককে এসে উপস্থিত হলেন। মিস্টার হাচাইয়া অস্থায়ী আজাদ হিন্দ সরকারের জাপানি মন্ত্রী ছিলেন। তিনিও নেতাজিকে একই খবর দিয়েছিলেন যে জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে। এই বার্তা নেতাজি আগে থেকেই পেয়েছিলেন। তিনি শুধু তাদের মারফত আর্জি জানিয়েছেন তিনি রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে চান, কিন্তু তারা বলেন যে তারা শুধু তাকে কৃতজ্ঞতাবশত সাইগনে পৌঁছে দিতে পারে। সাইগন ছিল দক্ষিণ পূর্ব এশিয়া কমান্ডের সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল কাউন্ট তেরাউচির সদর দপ্তর। কিন্তু স্টাফ অফিসার ইন কমান্ড কর্নেল ইয়ানো জানতেন তিনি নেতাজিকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। 17ই অগস্ট ভোরে ব্যাংককে আরও 3 জন নেতাজির সঙ্গে যোগ দেন। ফলে জাপানি অফিসার এবার 2খানি প্লেনের ব্যবস্থা করে দেন। প্রথম বিমানে ছিলেন নেতাজি, হাবিবুর, প্রীতম সিং আইয়ার এবং জাপানি লিয়াজ অফিসার কর্নেল কিয়ান। দ্বিতীয় বিমানে ছিলেন জেনারেল ইসোদা, মিস্টার হাচাইয়া, কর্নেল গুলজার সিং, আবিদ হাসান, দেবনাথ দাস। ভোরবেলা 2খানি প্লেন বের হয়ে যখন সাইগনে পৌঁছল তখন না বেলা 10টা। নেতাজি সেখানেই নেমে জাপানি সেনাপ্রধানের সঙ্গে আলোচনা শুরু করলেন। কিছুক্ষণ আলোচনার পরে নেতাজি বললেন, জেনারেল ইসাদো, আপনি মিস্টার হাচাইয়া এবং স্টাফ অফিসারদের সঙ্গে এক্ষুনি একটা প্লেন নিয়ে দালাতে চলে যান। দালাতের কাছেই ফিল্ড অফিসার মার্শাল কাউন্ট তেরাউচির সদর দপ্তর। এই বর্তমান পরিস্থিতিতে উনি আমাকে বিমান দিয়ে কতটা সাহায্য করতে পারবেন তার উপর নির্ভর করবে আমি কোন দিকে যাব। এই কথাটা ওনাকে বোঝানোর দায়িত্ব আপনাদের। ওনারা তৎক্ষণাৎ দালাত অভিমুখে রওনা হলেন। নেতাজি বাদবাকিদের নিয়ে সাইগনস্থিত শ্রীনারায়ণ দাসজির বাড়িতে সাময়িকভাবে আশ্রয় নিলেন। হাবিবুর বললেন, নেতাজি, কাল সারা রাত আপনি 2 চোখের পাতা এক করেননি। আপনি এবার একটু ঘুমিয়ে নিন। নেতাজি একটু হেসে একটা ঘরে ঢুকে জামা প্যান্ট জুতো খুলে রেখে ভালো করে স্নান সেরে বিছানায় শুয়ে পড়লেন। আর শোবার প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। আইয়ার আর হাবিদ হাসান দ্বিতীয় ঘরে এবং হাবিবুর ও দেবনাথ দাস অন্য একটা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ওরা সবাই ভীষণ ক্লান্ত ছিল। সবাই চাইছিল একটু বেশি সময় ঘুমোতে পারলে ভালো হয়, কিন্তু আধ ঘন্টার মধ্যেই দরজার বাইরে এসে দাঁড়াল। আরেকজন জাপানি লিয়েজ অফিসার মিস্টার কিয়ানো দৌড়ে ঘরে ঢুকলেন। তারাও সবাই তার সামনে জিজ্ঞাসা মুখে এসে দাঁড়ালো। অফিসার কিয়ানো গম্ভীর মুখে বললেন, একটু নেতাজিকে ডেকে দিন, অত্যন্ত জরুরি সংবাদ রয়েছে, আমি ওনাকেই বলবো। নেতাজিকে ওরা ডেকে দিল। উনি নেতাজিকে অভিবাদন জানিয়ে বললেন, এখনই একটা প্লেন এখান থেকে ছাড়বে, তাতে একটা মাত্র সিট আছে। আপনি যদি যেতে চান তাহলে কিন্তু এক্ষুনি যেতে হবে। প্লেনটা কোথায় যাচ্ছে? দেখুন, আমি সেসব কিছুই জানি না। আমাকে আপনার কাছে এইটুকু মেসেজ পৌঁছে দিতে বলেছে, আমি দিয়েছি। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। প্লেনটা ঠিক কোন পথে যাচ্ছে না জেনে আমার কিছুই বলা সম্ভব নয়। বাধ্য হয়ে কিয়ানো ফিরে গেলেন তীব্র বেগে গাড়ি চালিয়ে। গুলজারা ও প্রীতম পাশের একটা বাড়িতে চলে গেলেন। আধ ঘন্টা পরে আবারও একটা গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে নামলেন জেনারেল ইসাদো, হাচাইয়া, ফিল্ড মার্শাল তেরাউচি। ওনারা সোজা নেতাজির ঘরে ঢুকে গেলেন। তেরাউচি নেতাজির সঙ্গে করমর্দন করলেন। তারপর ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ঘরে শুধুমাত্র হাবিবুর ছিল। আইয়ার ও দাস বাইরে ছিল। মিনিট 10 পর নেতাজি রুদ্ধদ্বার কক্ষ থেকে বাইরে বেরিয়ে এসে সবাইকে কাছে ডেকে বললেন, ওরা কোথায়? ওদের তাড়াতাড়ি আসতে বলো। প্রীতম ও গুলজারা কোনোভাবে দৌড়তে দৌড়তে এলে নেতাজি ওদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওদের সামনে দাঁড়ান। ওদের সবার মুখের উপর দৃষ্টি বুলিয়ে গম্ভীর মুখে বললেন, ওরা বলছে একটিই মাত্র সিট আছে, গেলে আমাকে একাই ওদের সঙ্গে যেতে হবে। তোমরা আমাকে বলো আমার যাওয়া উচিত হবে কি না। ওরা সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। প্রীতম বলল, তেরাউচি হওয়া আরেকটা সিটের ব্যবস্থা করে দিতে পারলেন না? এটা কি করে হয়? বাকিরাও সেটা সমর্থন করল। এবার নেতাজি একটু বিরক্ত হয়ে বললেন, Give me a categorical answer of my simple question. Should I or should I not accept this single seat? Yes or no? আইয়ার বলল, দেখুন, এই পরিস্থিতিতে আপনার একা যাওয়াটা খুবই রিস্ক। সুতরাং আপনি একবার অন্তত ওনাকে রিকোয়েস্ট করুন।
যে করে হোক আর একটা সিটের ব্যবস্থা করে দিতে। নেতাজি দরজা খুলে ওদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। একটু পরেই ঘর থেকে বেরিয়ে এসে বললেন, ওরা আর একটাই সিটের ব্যবস্থা করতে পারবে। তারপর হাবিবুরকে ডেকে বললেন, তুমি আমার সঙ্গে এসো। আইয়ার আর গুলজারা গোমরা ব্যাগ নিয়ে আমাদের সঙ্গে বিমান পর্যন্ত এসো। যখন দুটো গাড়ি আছে তখন প্রথম গাড়িতেই নেতাজি, হাবিবুর আর আমি যাই, আর দেবনাথ তুমি, গুলজার আর প্রীতম আর আবিদও পরের গাড়িতে এসো। সেই মতো কাজ হলো। সবাই যে যার ব্যাগ তুলে গাড়ির মধ্যে রেখে দিল। নেতাজিরা কিছুক্ষণের মধ্যেই এয়ারড্রোমে পৌঁছে গেল, কিন্তু দ্বিতীয় গাড়ির কোনোই দেখা নেই। জাপানি লেফটেন্যান্ট জেনারেল শিদাই প্রায় 2 ঘন্টা ধরে প্লেনে নেতাজির অপেক্ষায় বসেছিল। 20 মিনিট হয়ে গেল। মিস্টার আইয়ার বললেন, নেতাজি, আর অপেক্ষা করা ঠিক হবে না, আপনি উঠে পড়ুন। না না, ও গাড়িতে আমার অত্যন্ত জরুরি কাগজপত্র রয়েছে, আমাকে অপেক্ষা করতেই হবে। প্রায় আধ ঘন্টা পরে দ্বিতীয় গাড়িটা এসে পৌঁছল। ওরা এসে জানালো পথে গাড়ির কিছু সমস্যা হয়েছিল, তাই দেরি হোক। যাই হোক, নেতাজি সবার সঙ্গে সংক্ষিপ্ত বিদায় নিলেন। আইয়ারের হাতটা ধরে নেতাজি একটু ঝাঁকিয়ে বললেন, জয় হিন্দ। আইয়ারের চোখে তখন জল। তিনি সজল নয়নে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারলেন। তীব্র আবেগে কণ্ঠরুদ্ধ হয়ে গেল। অস্ফুটে শুধু নেতাজিকে বললেন, জয় হিন্দ। হাবিবুর রহমান ও নেতাজি সিঁড়ি দিয়ে প্লেনে উঠে গেল। সবারই চোখে তখন জল। তারা জানেন না তাদের প্রাণপ্রিয় নেতাজির জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তাদেরই ভবিষ্যৎ অনিশ্চিত। আদৌ কোনোদিন তাদের আবার দেখা হবে কিনা। প্লেনের ইঞ্জিন চলতে আরম্ভ করল। নিমেষের মধ্যে প্লেনটা রানওয়ে দিয়ে উড়ে আকাশে দূর থেকে দূরে মিলিয়ে গেল। সাইগন থেকে বিকেল 5টার সময় বেরোনোর ফলে রাস্তায় অন্ধকার হয়ে যাওয়ায় তারা আর কোনো রিস্ক নেন। এখানে লেফটেন্যান্ট শিদেই নেতাজির সঙ্গে কিছু কথা বলল। নেতাজি হাবিবুরকে প্লেন থেকে নিচে নামতে বললেন। হাবিবুরের কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমরা এখানে এক রাত লোকাল হোটেলে থাকবো, আর আনওয়ান্টেড ওয়েপন্স, অ্যামুনিশনস অর মেশিন গানস প্লেন থেকে বের করে নেওয়া হবে। কেন? এসব করার কি দরকার? এতে প্লেনটা অল্প ফুয়েল খরচা করেই অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। তারা সবাই হোটেলের উদ্দেশ্যে চলে যান। ভোরবেলা নেতাজিরা সবাই ভোর 5টায় প্লেনে উঠে বসেছিল। শিদেইকে পাইলট বললেন, স্যার, প্লেন তো এখন হালকা, তাই আমার মনে হয় আমরা আমাদের পরের শিডিউল স্টপ হেইটুতে না থেমে পরের স্টপ তাইহুকুতে ডিরেক্ট চলে যাই। শিদেই নেতাজি সহ অন্যদের দিকে তাকালে সবাই মাথা নেড়ে সম্মতি জানাল। লেফটেন্যান্ট শিদেই পাইলটকে ডাইরেক্ট তাইহুকু চলে যেতে বলল। এই তাইহুকুর বর্তমান নাম তাইপি। ওনারা বেলা 12টার মধ্যে সবাই তাইহুকু পৌঁছে গেলে। সেখানে 2 ঘন্টা রেস্ট নিল। প্লেনকে রিফুয়েলও করা গেল। সবাই লাঞ্চ করে নিল। লাঞ্চ করার সময় হাবিবুর বললেন, নেতাজি, আপনার নেক্সট প্ল্যান কি? আমি মানচুকুওতে যাব। ওখানে কেন যাবেন? জাপানের পাপেট সরকার আছে বলে? না, তুমি জানো না, 1943 সালের 9 অগস্ট রাশিয়া ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করে নিয়েছে। এখন আমি ডাইরেক্ট রাশিয়ায় যাবার আগে যদি একবার মানচুকুও থেকে ঘুরে যাই, তাহলে আমি রাশিয়ার পালসটা বুঝতে পারব। কিন্তু নেতাজি, ওরা কিন্তু মিত্র শক্তির সঙ্গে এখনো যুক্ত। তাহলে? মাই ফ্রেন্ড, ওদের সঙ্গে মিত্র শক্তির রিলেশনটা শুধুমাত্র এই যুদ্ধের জন্য, আর আমার চিন্তাধারার সঙ্গে ওদের চিন্তাধারারও যথেষ্ট মিল আছে। আর এই মুহূর্তে আর কোনো উপায় আছে কি? কিন্তু টোকিওতে আর যাবার কি কোনো দরকার আছে? বাহ, ওরাই তো একমাত্র যাদের জন্য এত বড় মুভমেন্টটা হলো। ওদের একবার ধন্যবাদ জানাবো না? এছাড়া ওখানে থাকা রাশিয়ান অ্যাম্বাসির সঙ্গে আমার কিছু দরকার আছে। কিন্তু জানেন তো, আমাদের 30,000 সেনা ব্রিটিশদের হাতে ধরা পড়েছে। ওদের সাথে ওরা যে কি ট্রিটমেন্ট করবে কে জানে। জানি, কিন্তু আমরা একটা বৃহৎ সংকল্প নিয়েছি, দেশমাতৃকার শৃঙ্খল মোচন। এতে আর পিছোবার কোনো জায়গা নেই। এতে আমরা সবাই বলি প্রদত্ত।
আমাদের রক্তের বলিদানে আমরা একদিন ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছবই, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওদের বলিদানে ভারতবর্ষের বুকে যে দাবানল সৃষ্টি হবে সেটা প্রতিটি ভারতবাসীর হৃদয়ে ছড়িয়ে পড়বে, আর সেই আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে মরবে ওই শয়তান ব্রিটিশ সরকার। আমাদের সমবেত এত প্রচেষ্টা সফল হবেই। ওই দিল্লির লালকেল্লায় একদিন ভারতের তিরঙ্গা উড়বেই। সেদিন আমরা না থাকলেও আমাদের পরবর্তী প্রজন্ম স্বাধীন ভারতের বুকে বুক ভরে শ্বাস নেবে। তাই সময় বড় কম আর কাজ অনেক বেশি হবে। এই রাশিয়ার মাটি থেকেই আমি আবারও সব নতুন করে শুরু করব। আর আমাদের ভারতের মাটিতেও বেঙ্গল ভলেন্টিয়ার্স, শ্রী সংঘ, আরও সারা ভারত জুড়ে আমার লোকেরা বিদ্রোহের আগুন জ্বালিয়ে রাখছে। আহুতি দিতে হবে হাবিবু, জীবনের আহুতি। এখানে তুমি আমি কেউ গুরুত্বপূর্ণ নয়, এখানে আমরা সবাই, বুঝলে হাবিবুর? আরও আহুতি লাগবে, আর সেটা দিতেই হবে দেশমাতৃকার চরণে। তাতে একদিন আমরা বিজয়ী হবই, এই বিশ্বাস মনে বদ্ধমূল করে রাখো। এদিকে কিছুক্ষণ সময় চলে যাওয়ার পরও যখন পাইলট কোনো খবর পাঠাচ্ছে না, তখন নেতাজি ব্যস্ত হয়ে তিনি লেফটেন্যান্ট সিদাইকে এর কারণ জিজ্ঞাসা করলেন। সিদাই পাইলটকে খবর পাঠালো। পাইলটের লোক এসে সিদাইকে আস্তে করে কিছু বললেন। তখন সিদাই গম্ভীর মুখে নেতাজিকে বললেন, এখানে লেফট ইঞ্জিনে একটা সমস্যা হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। পাইলট ও ক্রু মেম্বাররা বলছেন সেই রকম কিছু একটা নয়। নতুন ইঞ্জিনে মাঝে মধ্যে এরকম হয়, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। এটা মিৎসুবিশি KI-21 হেভি বোম্বার প্লেন, খুবই মজবুত। একটু পরেই পাইলট খবর পাঠালো প্লেনটা টেক অফের জন্য রেডি। নেতাজিরা সবাই প্লেনে উঠে গেল। একটু বাদে প্লেনটা টেক অফ করলো। প্লেনটা আস্তে আস্তে বেশ কিছুটা ওঠার পরে প্রচন্ড জোরে বোম ফাটার মতো আওয়াজ, আর পুরো প্লেনটা কাঁপতে থাকলো। লেফটেন্যান্ট সিদাই পাইলটকে বললেন, কেউ কি প্লেনের উপর অ্যাটাক করলো? সে যেটা ইশারায় বলল সেটা শুনে সকলের মুখ শুকিয়ে গেল। সে ইশারায় বলল প্লেনের লেফট ইঞ্জিন ফেটে গেছে, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। সে প্লেনের পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সত্যি প্লেনটা পুরো টাল সামলাতে না পেরে ল্যান্ডে প্রচন্ড জোরে মুখ থুবড়ে পড়ল। আগস্ট 1945 চারিদিকে প্রচারিত হল 18 আগস্ট জাপানের তাইহোকুতে এক বিমান দুর্ঘটনায় নেতাজি আহত হন। তিনি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছিলেন। তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ডাক্তার বিফল হন। ওই দিনই রাত 9টা থেকে 12টার মধ্যে তার মৃত্যু। আনন্দবাজার পত্রিকায় হেডলাইন, সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংবাদ। কিন্তু কলকাতার 4টি দৈনিক কাগজের মধ্যে 3টিতে এই সংবাদপত্রের সম্পাদকীয়তে এই খবর প্রকাশিত হয়। ওই কাগজগুলো প্রথম পৃষ্ঠার একেবারে নিচের দিকে এই খবর প্রচারিত হয়েছিল। চতুর্থ সংবাদপত্রের ব্যাপারে লিখলেও তিনি বার্তিনিক তার লেখাতে উল্লেখ করেছেন যে যদিও তার দেশপ্রেম ভ্রান্ত পথে চলেছিল। সাধারণ মানুষ সেই সময় নেতাজি ও তার আজাদ হিন্দ বাহিনীর কার্যকলাপ প্রসঙ্গে বেশি জানতে পারেন। নেতাজিকে একজন প্রশ্ন করেছিলেন, জাপানের আত্মসমর্পণের পরে জাপানি বিমান চেপে আপনার নিরুদ্দেশের যাত্রা কি যুক্তিযুক্ত হবে? আই এম ফেটালিস্ট। ভারতবর্ষে ফিরে আসার পরে শ্রী নাথালাল পারেখ একটা দিনের উল্লেখ করতেন। যখনই নেতাজি বোম্বাইয়ে আসতেন তখন ওনারই অতিথি হতেন। 1939 সাল যখন কংগ্রেস নেতাজিকে পুরোপুরি কংগ্রেস থেকে আলাদা করে দেন, ফরওয়ার্ড ব্লক তখন সবে জন্ম নিচ্ছে। একদিন অনেক কাজকর্ম ও আলোচনার সারতে সারতে রেডি হয়ে গেছে। রাত তখন প্রায় 2টো। এত গম্ভীর আলোচনা হয়েছে যে মাথা প্রায় জ্যাম হয়ে আছে। নেতাজি নাথালালকে বললেন, চলো নাথালাল, সমুদ্রের ধারে একটু পায়চারি করে আসি, নইলে ঠিক ঘুম আসবে না। সেদিন ছিল পূর্ণিমা। গভীর রাত হওয়ায় স্বভাবতই চারপাশে নিস্তব্ধতা, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। নাথালালের প্রকাণ্ড প্রাসাদ থেকে দুজন বেরিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে চলে গেল।
আনমনে পথ চলতে চলতে সুভাষচন্দ্র বসু হঠাৎই থমকে দাঁড়িয়ে উপরে নির্মেঘ আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে। জানো নাথালাল, কি রকম মৃত্যু হলে আমি সব থেকে খুশি হব জানো? মনে করো একটা এরোপ্লেনে ওই নীল আকাশের মধ্যে দিয়ে আমি উড়ে যাচ্ছি, হঠাৎই একটা প্রচন্ড বিস্ফোরণ হলো, আমি পৃথিবীকে আলিঙ্গন করতে করতে ছুটে এসে ধরা দিলাম, পৃথিবীর সেই আলিঙ্গনেই আমার মৃত্যু হল। ভারী নাটকেও মৃত্যু হয় তাহলে, তাই নয় কি? 15 অক্টোবর 1945 ব্রিটিশ সরকার একটা ঘোষণা করে। সেই ঘোষণায় বলা হয়েছিল, এই ঘটনায় চারপাশে তীব্র প্রতিবাদ শুরু হল। যে প্রতিবাদ নেতাজি চেয়েছিলেন সেই রকম প্রতিবাদ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদে অংশগ্রহণ করলেন। কলকাতায় রামেশ্বর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রতিবাদ মারাত্মক আকার ধারণ করে। তারা রাস্তায় স্লোগান দিতে দিতে কিংবা দেশাত্মবোধক গান গাইতে গাইতে মিছিল করে। স্বভাবতই ব্রিটিশ পুলিশ নির্বিচারে লাঠি ও গুলি চালায়। কলকাতার রাস্তা রক্তে ভেসে যায়। পুলিশ বাধ্য হয়ে এদের মুক্তি দেয়। এরপর পুলিশ আর রিস্ক নেয়নি। 1946 সাল অগস্ট মাস, ব্রিটিশ মন্ত্রণালয়। What about me, Subhash Bose, me Dyer? স্যার, মিস্টার বোস তো প্লেন ক্র্যাশে মারা গেছে, আপনি জানেন না? এই নভেম্বরে ওনার গলা রেডিওতে পাওয়া গেছে। 19 ডিসেম্বর উনি বক্তৃতা দিয়েছেন। তুমি জানো না? এইটুকু খবরও রাখো না যে এমিলির কাছে মোস্ট প্রবাবলি ডক্টর মাথুরের মাধ্যমে একটা চিঠি যায়। অ্যাকচুয়ালি স্যার, এইসব নিউজ ফেক হয় স্যার, যে যা পারে রটাচ্ছে স্যার। এটা বেসলেস স্যার। বেসলেস? আর ইউ ম্যাড? এক্স আইএনএ অফিসার মিস্টার রামমূর্তি না কি নাম, সে ফোন করে জানিয়েছিল যে তার কাছে বোসের একটা টেলিগ্রাম এসেছে। সে তার সঞ্চিত অর্থ তাকে সামলাতে বলেছে, বড় কাজের জন্য লাগবে। বুঝতে পারছো এর গুরুত্বটা? স্যার, আপনি ঠিকই বলেছেন স্যার। এর আগেও মিস্টার বোস বিভিন্ন ছদ্মনামে ও বেশে গা ঢাকা দিয়েছেন। অ্যাকচুয়ালি এটা তার কর্নেল হাবিবুর রহমান বলায় আমি হোয়াট মানে? আমার কাছে কনফার্ম খবর আছে মিস্টার বোস প্লেন ক্র্যাশের পরে উনি মাঞ্চুরিয়ার দিকে গেছিলেন। ইয়েস স্যার, আমিও শুনেছিলাম। উনি 4টে বাক্সে প্রায় 11 কেজিস গোল্ড নিয়ে ট্রাভেল করেছিলেন, কিন্তু এতে 4টি বাক্স লাগেই না। তাছাড়া কেউ কেউ বলেছিল ওখানে প্লেন ক্র্যাশ হয়নি, মিস্টার বোসের ওটা প্রি প্ল্যান্ড ড্রামা জাস্ট টু প্রুভ দ্যাট হি ইজ ডেড। বাট হোয়াই স্যার? হোয়াট দ্য লজিক? ভেরিয়াস রিজনস। প্রথমত মিত্র শক্তি জিতে গেছে ও আইএনএ হেরে গেছে। ওদের বেশিরভাগ সৈন্য আমাদের হাতে বন্দী, তাই আমাদের কাছেও নিজেকে মৃত প্রমাণ করতে পারলে আমরা ওকে নিয়ে আর ভাববো না। দ্বিতীয়ত, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক অম্লুমধুর, তাই রাশিয়ায় গিয়েও আড়ালে থেকে নতুন একটা সৈন্যবাহিনী তৈরি করতে পারবে। তৃতীয়ত, রাশিয়ার সঙ্গে মিস্টার নেহেরুর সম্পর্ক খুব একটা ভালো নয়। মিস্টার স্টালিন ওর সম্পর্কে খুবই খারাপ মন্তব্য করেছিল, তাই রাশিয়ায় থাকলে কংগ্রেসও বেশ চাপে থাকবে। চতুর্থত, যদি ভারত স্বাধীন হয় তাহলে ওই নেতাজিকে শো করে ভারতকে রাশিয়া চাপে রাখতে পারবে। আরো বহুবিধ কারণ আছে। স্যার, ওই আইএনএস সোলজারগুলোর কাছ থেকে অনেক কথা বার করবার চেষ্টা করেছি, কিন্তু ওরা কিছুতেই মুখ খোলে না। জিকরগাছা, নীলগঞ্জ এলাকায় রাতের অন্ধকারে 3000-এর ওপরে আইএনএস সোলজারকে নিরস্ত্র অবস্থায় গুলি করে মেরেছি। বাদ বাকিদের উপরেও অকথ্য অত্যাচার করা হয়েছে, কিন্তু এরা কিছুতেই মুখ খোলে না স্যার, মুখ খোলে না। হঠাৎই ফোনটা বেজে উঠল। জেনারেল ফোনটা ধরে দুইবার, ইয়েস স্যার, ইয়েস স্যার, আই অলসো এগ্রি উইথ ইউ। ওকে স্যার। স্যার, কার ফোন ছিল? প্রাইম মিনিস্টার মিস্টার এটলির কাছেও এসব খবর গিয়ে পৌঁছেছে। তিনি মিস্টার মাউন্ট ব্যাটনকে ইন্ডিয়াতে পাঠাচ্ছে যাতে ভালোই ভালোই সবকিছু ভারতের হাতে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য, আর পুরো দেশের ইউনিটিকে ভেঙে দেওয়ার জন্য 3টি ভাগে বিভক্ত করে দিতে। তাহলে চিরকাল ওরা নিজেরাই লড়ে মরবে, আমাদের দিকে তাকাবারও সাহস করবে না। I can understand, sir. But
হোয়াট হ্যাপেন? ওই নেতাজির জন্য আমাদের সেনাবাহিনীর মধ্যেও বিরাট বিপ্লব শুরু হয়েছে, আর ওদের ভয় দেখিয়ে চুপ করে রাখা যাবে না। ওই নেতাজি ওদের পাল্টা মারের শিক্ষা দিয়েছে। ও আবারও যে কোনো সময় আমাদের বিপক্ষে অ্যাটাক করতে পারে। তার আগে ভালোই ভালোই আমাদের লভ্যাংশ নিয়ে পালিয়ে আসতে হবে। মিস্টার বোসের কোনো ভরসা নেই। ওনার ডাকে সর্বধর্ম এক হয়ে যায়। আমাদের ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি খাটে না, তাই তড়িঘড়ি সেই লোভী লোকগুলোকে দিয়ে দেশটাকে এমনভাবে 3টে টুকরো করতে হবে যাতে ওরা নিজেদের মধ্যেই লড়ে মরে। এটা মিস্টার বোস আবার মাথা চাড়া দেওয়ার আগেই সব কাজ সেরে পালিয়ে আসতে হবে। 20 আগস্ট 1947 ভারতবর্ষ। 17 আগস্ট ভারতবর্ষে সদ্য আসা র্যাডক্লিফের পেনের আঁচড়ে ভারতবর্ষ এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তান এই দুই দেশের মানচিত্র তৈরি শুরু হয়। আর তার ফলস্বরূপ সেই দিনের আগে থেকে এই মাইগ্রেশন শুরু হয়ে যায়। প্রায় 4.5 মিলিয়ন হিন্দু ও হিন্দু শিখরা পাকিস্তান থেকে ভারতে আসে এবং প্রায় 6 মিলিয়ন মুসলমান ও মুসলিম শিখরা বর্ডার পেরিয়ে পূর্ব ও পশ্চিম, যেটা তাদের কাছে, সেই পাকিস্তানে যান। প্রায় 10 মিলিয়ন ভারতীয় দেশের মধ্যেই স্থানচ্যুত হয়। আসলে অনেক হিন্দু মুসলমান অধ্যুষিত অঞ্চল থেকে হিন্দু অধ্যুষিত অঞ্চলে আসেন, তেমনি মুসলমানদেরও নিজেদের মেজরিটির জায়গায় তারা চলে যান। এই পুরো ঘটনায় প্রায় 1 মিলিয়ন লোকের নির্মমভাবে মৃত্যু হয়। তিনি তার সহচরকে বললেন, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কংগ্রেস সহ্য করল কি করে? এত মানুষের রক্তের বিনিময়ে কেমন স্বাধীনতা? কংগ্রেসের একমাত্র বাপুই এর প্রতিবাদ করেছেন, বাকিরা কোথায়? কিন্তু আপনার কাছের মানুষেরাই তো আপনাকে যুদ্ধবন্দী বলে জেলে ঢুকিয়ে দেবে। তখন কি করবেন? আমি আবারও আমার হুলিয়া বদলে নতুন পরিচয়ে আমার দেশে যাব। আমার তো গদিতে বসার দরকার নেই। আমি যাব আমার দেশের গরিব মানুষদের পাশে দাঁড়াতে, মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করতে। স্বামীজির ভাষায় শিব জ্ঞানে জীব সেবা। ডিসেম্বর 1948 রাজঘাট, দিল্লি। গান্ধীজির নশ্বর দেহদাহ হচ্ছে। নেহেরু সহ কংগ্রেসের সব লিডারই উপস্থিত। রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক সাধু বাবা। সবার অলক্ষ্যে দাঁড়িয়ে রয়েছেন গান্ধীজিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তিনি মনে মনে বললেন, আপনার সঙ্গে চিরকালই মতাদর্শের তফাৎ হলেও লক্ষ্য ছিল এক স্বতন্ত্র ভারত। আপনি যদি একটু আমাকে বুঝতেন, তাহলে হয়তো আজকে আমাদের স্বাধীন ভারতবর্ষের ভবিষ্যৎটা অন্যরকম হতো। আপনার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। 1969 সাল, ফৈজাবাদের এক আশ্রম। সরস্বতী দেবী নামক এক মহিলা পর্দার আড়ালে থাকা এক সাধুর কাছে এসে বললেন, ভগবান দাসজি, আপনার সঙ্গে দেখা করতে পবিত্র মোহন রায় এসেছেন। ভগবান দাসজি বললেন, কি খবর মুজিবরের? কি বলছে ও? পবিত্র মোহন রায় বললেন, ওনারা খুব বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের অত্যাচার কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। আপনার সব পরামর্শ আমি মানিক শাহকে অলরেডি পৌঁছে দিয়েছি। ওনারা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন আর বলেছেন আমাকে এরপরে খুব সাবধানে যোগাযোগ করতে। এখন আমি সবকিছুরই ঊর্ধ্বে, তবে পবিত্র, তুমি সাবধানে থেকো, কারণ তোমার নাম এখনো নাজি ওয়ার ক্রিমিনাল লিস্টে আছে। ওরা তোমাকে বিভিন্ন ব্যাপারে হ্যারাস করতে পারে। মুখ যেন একদম সিল থাকে। ত্রৈলোক্য মহারাজের চিঠির উত্তর উনি এবার একটু তাড়াতাড়ি দিতে বলেছেন। সেই অনুশীলন সমিতির লিডার যখন ছিল তখন থেকেই ও খুব পাংচুয়াল। ব্রিটিশ বিরোধী হলেও স্বভাবটা ওদের মতোই। ঠিক আছে, দিয়ে দেব। শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। সরস্বতী, একবার ডক্টর টিসি ব্যানার্জিকে আসতে বলবে তো।
আরে ওই তো ডক্টর সাহেবা এসে গেছেন। আসুন, আপনারই কথা হচ্ছিল, বসুন। ডক্টর ব্যানার্জি পর্দার ওপারে গিয়ে ভগবান দাসজিকে পরীক্ষা করে বললেন, আপনি আরেকটু শরীরের দিকে নজর দিন। এখন তো অনেক দিন হলো, এবার তো বাইরে আসুন। কেন, কিসের জন্য বাইরে আসতে হবে? অনেক দিনই তো দেশ আর নিজের মতাদর্শের জন্য লড়াই করলাম, তাহলে এখন বেরিয়ে কি লাভ হবে? আপনাকে করাপ্টেড রাজনীতিতে দরকার, এই দেশের জন্য দরকার, এই সমাজের জন্য দরকার। আমার নাম দেশের লোকেরা জীবিতদের তালিকা থেকে কেটে দিয়েছে, আর এখন যদি আমি বাইরে যাই লোকে আমায় ক্রিমিনাল বলবে। আমার সাথে সাথে পবিত্রর মতো আরো অনেকের বিপদ বাড়বে, আর সব থেকে বড় কথা, দেশের লোকেরা বিপদে পড়ে যাবে। আমার বেরোনোটা উচিত হবে না। আমি এখন আমার ধ্যান যোগ নিয়ে বেশ আছি। ফৈজাবাদ, 1985 জানুয়ারি মাস। আরে এই তো ডক্টর সাহেবা এসে গেছেন। আসুন আসুন, বসুন। তিনি কিছু খাবার নিয়ে এলেন। ইস, আপনি এখানে এলে এত খাওয়ান, আমাদের ভারী লজ্জা করে। আমরা সন্ন্যাসী মানুষ, এর বেশি আর কি বা খাওয়াতে পারি তোমাদের, তাই যা পারি পরিবেশন করি। এত ঠান্ডায়, এত ঠান্ডায় এখানে আপনি কিভাবে থাকেন? আমাদের খুব দুঃখ হয়, আপনার জন্য কিছু করতেও দেন না। আই এম আ সোলজার। সোলজার ও সন্ন্যাসী দুই, কিছু কিছু ক্ষেত্রে একই রকম বলতে পারো। তাদের নিজেদের স্বার্থ নয়, তারা দেশের মানুষের স্বার্থ নিয়ে সর্বদা চিন্তা করে। তাছাড়া যখন এখানে আসি তখন আমি নেপাল হয়ে আসি। যে পথ দিয়ে যেভাবে আমি এসেছি আর যেভাবে আমি থেকেছি তার তুলনায় এটা কিছুই নয়। আমার কাছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে। Sitting here, I can tell you what recipe is cooking in the Prime Minister's house, what is happening in Pakistan. আমার অনেক লোক আছে যাদের সাহায্যে আমি সব খবর পাই। আমি তো সামনেই আছি। এখানে অনেকে আছে যারা সরকারের বিভিন্ন পোস্টে কাজ করে, আমি ওদের থেকেই সব জানতে পারি। ডক্টর ব্যানার্জি চোখে জল নিয়ে বললেন, কিন্তু এটা কি ভগবান দাসজি, আপনি একদিন দুই দিন না, এত বছর তো হলো এখানে রয়েছে। এত বড় একজন মানুষ, কত সম্মানের সঙ্গে বিলাসবহুল জায়গায় থাকার কথা, আর আপনি এখানে এইভাবে। অন্তত আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। আমার এই দেহ যে কাজের জন্য ছিল সেই কাজ সম্পন্ন হয়েছে, এখন আমার যাওয়ার সময় উপস্থিত। এরকম কথা আর কোনোদিনও বলবে না। কমসে কম এক জিতা জাগতা গুমনামি ঠিক আছে, কিন্তু একজন আসল দেশপ্রেমিককে দেখতে পাচ্ছি, সেবা করতে পারছি, এটাই তো অনেক। ডক্টর মিশ্রা ডক্টর ব্যানার্জিকে আস্তে করে ডেকে বললেন, এখন ওনার শরীর কেমন আছে? একদমই ভালো নয়। সাল 18 সেপ্টেম্বর গুপ্তাঘাট। আবহাওয়া বেশ খারাপ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ভগবান দাসজির নিথর দেহ শুয়ে আছে। শরীরে জাতীয় পতাকা ঢাকা দেওয়া। খুব কাছের 13 জন অশ্রু ভেজা চোখে দাঁড়িয়ে পড়ছে। তারপর পতাকা সরিয়ে নেওয়া, আগুন প্রজ্বলিত, দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে গেল এক মহামানবের নশ্বর শরীর। পড়ে রইল তার কর্ম,
যা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ব্যাপ্ত। তোমার অসংখ্য ভক্তরা যারা সারা জীবন বুকে পাথর চাপিয়ে লুকিয়ে রেখেছে তাদের মহান নেতার পরিচয় এই পৃথিবীর রাজনীতির কালিমা লাগতে দেয়নি তোমার নামের সাথে। তোমার অবিশ্বাস্য দুর্ধর্ষ ঘটনা প্রবাহে চমকিত এ বিশ্ব। পরাধীন দেশের শাসনকর্তাদের তুমি তো নিদ্রাহীন রাত্রির কারণ। তুমি অমৃতের সন্তান। তুমি এই পঙ্কিল রাজনীতিতে থেকেও পঙ্কজ। তুমি সহস্র শহীদের বলিদানে গড়া দধিচির বজ্র। তুমি ভারতের নেতাজি, বাংলাদেশের মুজিবুরের শক্তি, ভিয়েতনামের নামহীন সৈনিক। তুমি চির অধরা বিপ্লবের বিদ্যুৎ। এ চিরঞ্জীবী, তুমি অমর, অব্যয়, অক্ষয়। মৃত্যু তোমায় স্পর্শ করতে পারে। তুমি গুমনামী সন্ন্যাসী। তুমি আমাদের আস্থা, বিশ্বাস, চির সুভাষিত সুভাষ। যার বুকে লেলিহান শিখায় নিভেছে সব অন্ধকার, যার চোখে স্বাধীনতা স্বপ্ন মেঘে একাকার, সে আগুন জলে জং ধরে শিকলে, সে আগুন জলে জং ধরে শিকলে, হাত ছানি দেয় স্বাধীন আকাশ। রক্ত মাখা মাটির বুকে মিশে আছে সুভাষ, হেরে যাওয়া লড়াই যে জেতায় সে যুদ্ধের নাম সুভাষ, সুভাষ, সুভাষ। শুনছিলেন লেখক অনির্বাণ বিশ্বাসের কলমে মহারণে সুভাষ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে স্নেহাদ্রি শেখর দাস। অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন পার্থ, সাগ্নিক, রৌনক, অভিক, শুভ্রকমল, সৌরভ সাহা, সৌরভ রায়, দেবাঞ্জন, নীল, শুভম, অভিযান, অধ্যায়, বর্ষা, রিতম, দীপম, প্রীতম, সোমদর্শী, দীপ্তিমান, সায়র ও দিব্যেন্দু। এই গল্পে যে বিশেষ সঙ্গীত করা হয়েছে সেটার পরিবেশনায় শুভম ঘোষ। গল্পের নাট্যরূপে স্নেহা ও পার্থ। প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মন্ডল।